আজকে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি ক্লাস 3 নামের। আমরা এখন এটাকে ওপেন করব। তো আমরা জাস্ট এটাকে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের index.html ফাইল। এটার মধ্যে এখন আমরা কাজ করা শুরু করব। তো গত ক্লাসে আমরা বেসিক স্ট্রাকচার এবং বেসিক কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছি, যে ট্যাগগুলো আমাদের প্রয়োজন পড়বে, এবং আপনাদেরকেও বলা হয়েছিল যে কিভাবে আপনারা কাজ করবেন। সবাই কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, জমা দিয়েছি। ওকে, আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। এখানে আমরা লিখলাম সাপোজ ডে 3। তারপর আমরা এখানে কাজ করব বডির মধ্যে। তো বডিতে আপাতত কিছু একটা লিখি, লাইক H1 একটা নিলাম। তো এখানে জাস্ট আমরা কিছু একটা লিখে রাখি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখলাম, সেভ করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে জাস্ট ওপেন করব। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা কিছু ট্যাগ দেখেছিলামও, আজকে আমরা আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম একটু দেখে আসি। এখানে যদি আমরা যাই, তারপর যদি ওপেন করি, তাহলে আমরা এখানে দেখতেছি যে আমরা আই ট্যাগ এবং ইউ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমরা আর কিছু নিয়ে আলোচনা করি নাই। আজকে আমরা এখন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, এবং যথারীতি গত ক্লাসের মতো আমি লোরামের কিছু টেক্সট নিয়ে নিলাম। নিয়ে এখন যদি আমি আমার ব্রাউজারে আসি এবং এখানে রিলোড করি, তাহলে আমি সেটাকে পেয়ে যাব। ওকে, এবার আমরা হচ্ছে কিছু ট্যাগের ব্যবহার দেখব। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার বি ট্যাগ। এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে আমরা বোল্ড কোনো কিছুকে যদি বোল্ড করতে চাই তাহলে সেটা। তো ধরেন আমি এখানে কিছু একটা লিখব, লাইক আমি এখানে লিখলাম লোরাম ইপসাম, এইটুকুই কপি করলাম, কপি করে এই বি ট্যাগের মধ্যে রাখলাম। এখন যদি আপনি ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে আপনি দেখবেন এখানে লোরাম ইপসাম কথাটা একটু বোল্ড হয়ে আসছে। উপরের লেখাটা আর এটার মধ্যে তুলনা করলেই বুঝতে পারবেন যে এটা একটু মোটা হয়ে আসছে। তো এটাকে বি ট্যাগ বলা হয়, বোল্ড করার জন্য। এরপরে আমরা আরেকটা ট্যাগ দেখতে পারি যেটাও বি ট্যাগের মতোই কাজ করে, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এখানেও যদি আমরা সেই লোরাম কথাটা লিখি, দেখবেন যে এই লেখাটাও একদম সেম আসছে। এইটা যেমন বি ট্যাগের মধ্যে ছিল সেটা, এবং এইটা দুটো দেখে একই রকম মনে হচ্ছে। মাঝখানে আমরা আসেন অন্য একটা ট্যাগ ব্যবহার করি, যেমন ইএম বলে একটা ট্যাগ আছে। এটা হচ্ছে আপনার ইটালিকের মতো কাজ করে। তো আমরা যদি এখানে জাস্ট লিখি এটাই লোরাম ইপসাম, এখন যদি রিলোড করি, তাহলে দেখেন এটা ইটালিকের মতো কাজ করে, এটা ইটালিক হয়ে আসছে। আর এই হচ্ছে বি ট্যাগ, আর এই হচ্ছে স্ট্রং ট্যাগ। দুইটা ট্যাগের ব্যবহার সেম, ঠিক আছে। তবে বি ট্যাগ আর স্ট্রং ট্যাগের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, বি ট্যাগ যেটা করে সেটা শুধু বোল্ড করে, আর স্ট্রং ট্যাগ বোল্ড করার সাথে সাথে আপনার যেই টেক্সটটাকে আপনি দিছেন স্ট্রং ট্যাগের মধ্যে, সেটাকে স্ট্রং করে। এখন প্রশ্ন হলো স্ট্রং করে বলতে কি বোঝায়? স্ট্রং করে বলতে সার্চ ইঞ্জিনের জন্য স্ট্রং করে। আপনি যদি কোনো কিছুকে স্ট্রং ট্যাগের মধ্যে রাখেন, তাহলে ব্রাউজার সেটাকে পড়তে পারে, যার ফলে সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে খুব ভালো। তো আমরা এই জন্য যেই ওয়ার্ডটাকে বা যেই কিওয়ার্ডটাকে আমরা সার্চ ইঞ্জিনের জন্য রাখতে চাই, সেটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে রাখবো। আর যদি নর্মাল হয় যে শুধুমাত্র বোল্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বি ট্যাগের মধ্যে রাখতে পারি। ওকে, আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম কিনা আমার খেয়াল নাই, HTML এ সাধারণত আমরা দুই ধরনের ট্যাগ পাই, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমরা এখানে দুই ধরনেরই টাইপ দেখতে পাচ্ছি। দেখেন H1 ট্যাগের দিকে তাকান, পি ট্যাগের দিকে তাকান, আর নিচের তিনটা ট্যাগের দিকে তাকান। H1 ট্যাগটা আমরা লিখেছিলাম, এটা এখানে শেষ হয়ে গেছে, এবং এটার পরে পি ট্যাগ শুরু হয়েছে। দেখেন পি ট্যাগটা কিন্তু নিচের লাইন থেকে শুরু হয়েছে, এবং পি ট্যাগটা যেখানে শেষ হয়ে গেল, ঠিক আছে, তারপরে এসে হচ্ছে যে আমাদের বি ট্যাগ। কিন্তু দেখেন বি ট্যাগের পরে আমরা কি ট্যাগ নিয়েছিলাম? ইএম ট্যাগ নিয়েছিলাম। এই ইএম ট্যাগ যখন আমরা নিলাম, এই ইএম ট্যাগটা কিন্তু এই বি ট্যাগের পাশেই আসছে, এটা কিন্তু আর নিচের লাইনে আসে নাই। যদিও আমরা দেখতে পাচ্ছিলাম যে H1 ট্যাগ, পি ট্যাগ এগুলো কিন্তু এরকম উপরে নিচে আসছে, কিন্তু আমাদের এখানে কি বলে, এই যে তিনটা ট্যাগ আমরা লিখলাম এরপরে নিচে বি ট্যাগ, ইএম ট্যাগ আর স্ট্রং ট্যাগ, এই তিনটা ট্যাগেরই কেউই হচ্ছে উপরে নিচে আসলো না, সবাই একই লাইনে আসছে।
তো এগুলোকে মূলত বলা হয় ইনলাইন এলিমেন্ট, আর উপরে যে দুইটা আছে এই দুইটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। তো H1 যেহেতু আপনার একটা ব্লক এলিমেন্ট, তাই আমরা এখানে পুরো লাইনই দেখতে পাবো। মানে ব্লক এলিমেন্ট কি করে মূলত আমি একটু বলি। ব্লক এলিমেন্ট হচ্ছে পুরো লাইনটাকে সে দখল করে। সে একটা ডটও যদি থাকে তাহলেও সে পুরো লাইন দখল করবে, ঠিক আছে। তো আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে তার যতটুকু টেক্সট থাকে ঠিক ততটুকুই দখল করে, এর বেশি দখল করে না। তো H1 ব্লক এলিমেন্ট হওয়ার কারণ হচ্ছে H1 হচ্ছে হেডিং এর জন্য ব্যবহার করা হয়, আর হেডিং এর পাশে যদি অন্য কেউ থাকে তাহলে তার এটা হেডিং হইল না, তাই না? এই জন্য এগুলো ব্লক এলিমেন্ট। প্যারাগ্রাফ ট্যাগ এটাও কিন্তু ব্লক এলিমেন্ট, কারণ একটা প্যারা শেষ হওয়ার পরে ওই প্যারার পাশে অন্য কিছু যদি থাকে তাহলে এটা আর প্যারা হইলো না। ধরেন এই লোরাম ইপসাম যদি এখান থেকেই শুরু হইতো তাহলে এখান থেকে এই পর্যন্ত প্যারাগ্রাফ তো আর হইলো না। একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে শুধুমাত্র ওই প্যারাটাই, এরপরে আর কোনো কিছু থাকবে না, এরপরে আপনি নতুন প্যারা নিতে পারেন। তো এই জন্য ব্লক এলিমেন্ট হচ্ছে এটাও। কিন্তু এই যে বোল্ড, তারপরে এই যে আমরা ইএম ট্যাগ দেখলাম, স্ট্রং ট্যাগ দেখলাম, এগুলা সবগুলা ট্যাগই হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। এগুলো সাধারণত অন্য ব্লক এলিমেন্টের ভিতরে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি চাই এই পি ট্যাগের কোনো একটা অংশকে আমরা একটু বোল্ড করব, তাহলে আমরা করতে পারি। বা পি ট্যাগের কোনো একটা অংশকে আমরা ইটালিক করব, সেই ক্ষেত্রে আমরা আই ট্যাগ ব্যবহার করতে পারি, কিংবা চাইলে যে ইএম ট্যাগটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি, ভিতরে অন্য একটা ট্যাগের ভিতরে কাজ করতে পারি। তো সাধারণত ইনলাইন এলিমেন্টগুলো অন্য ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার চাইলে আপনি অন্য ট্যাগের ভিতরেই করতে হবে এমন না, আপনি চাইলে আলাদাভাবেও বাইরে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তো একটা ট্যাগ যে আরেকটা ট্যাগের ভিতরে ব্যবহার করা যায়, চলেন এটার একটা উদাহরণ দেখে নিই, ঠিক আছে। কেউ যদি না বুঝেন তাহলে অবশ্যই বলবেন। আমাদের দেখেন পি ট্যাগটা এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। তো এই পি ট্যাগের মধ্যে আপনি যদি একটু ভালো করে তাকান, যে কোনো একটা অংশকে আপনি সাপোজ এই যে এইখানের এই দুইটা ওয়ার্ডকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, একটু বোল্ড দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার বি ট্যাগটাকে শুরু করবেন এইখানে আর শেষ করবেন এইখানে, ঠিক আছে। তবে আমি আপনাদের সাজেস্ট করব, যেহেতু বি ট্যাগের তুলনায় স্ট্রং ট্যাগ আমাদের বেশি ফ্যাসিলিটি দেয়, এই জন্য আমরা বি ট্যাগ ব্যবহার না করে যখন আমাদের ব্যবহার করা প্রয়োজন পড়বে তখন আমরা স্ট্রং ট্যাগটা ব্যবহার করব, ঠিক আছে। এটাই রিকমেন্ডেড, কারণ এটা আমাদেরকে বেশি ফ্যাসিলিটি দিবে। কি করবে, চোখে তো আমরা বোল্ড দেখবই, পাশাপাশি ওই কিওয়ার্ডটাকে স্ট্রং করবে, যেন ওই কিওয়ার্ড লিখে যদি ব্রাউজারে কেউ সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করে, লাইক গুগল, কেউ যদি সার্চ করে গুগলে, তখন সে কি করবে, আমাদেরকে খুঁজে পাইতে তার জন্য সহজ হবে, ঠিক আছে। সো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে স্ট্রং ট্যাগটাই আপনাদের জন্য রিকমেন্ডেড, তারপরেও বি ট্যাগ ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এখানে স্ট্রং ট্যাগ ব্যবহার করছি, তো আমি এখানে একটা ইয়ে দিয়ে নিলাম স্ট্রং ট্যাগ, এই যে এখানে শুরু করলাম, এই হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগ। শেষ করব কোথায়, ঠিক এখানে। তো আমি এখানে স্ট্রং ট্যাগটাকে শেষ করে দিলাম। তাহলে কি হলো দেখেন, আমাদের স্ট্রং ট্যাগ একটা জায়গায় শুরু হলো আর এখানে এসে স্ট্রং ট্যাগটা শেষ হলো। যেই অংশটুকু স্ট্রং ট্যাগের মধ্যে আছে সেই অংশটুকু এখন বোল্ড দেখাবে। তো আমরা পি ট্যাগের মধ্যে দেখব যে এই অংশটুকু একটু বোল্ড হয়ে আসছে। আশা করি বুঝতে পেরেছেন, সমস্যা হওয়ার কথা না। ওকে, এটা হচ্ছে আপনার স্ট্রং ট্যাগের ব্যবহার। এবার আসি, এই যে একটা ট্যাগের মধ্যে আমরা অন্য আরেকটা ট্যাগ ব্যবহার করলাম, এই ভিতরে যে ট্যাগটা আছে এটাকে বলা হয় চাইল্ড, আর যার ভিতরে ব্যবহার করেছি সেটাকে বলা হয় প্যারেন্ট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি ট্যাগটা হচ্ছে প্যারেন্ট আর স্ট্রং ট্যাগটা হচ্ছে চাইল্ড। তো এমন না যে আমরা হচ্ছে স্ট্রং ট্যাগের ভিতরে আবার অন্য কিছু ব্যবহার করতে পারবো না। আপনার যদি মনে হয় যে আমি স্ট্রং ট্যাগের মধ্যেও আরেকটা কিছু ব্যবহার করব, আপনার ধরেন এই যে এই ওয়ার্ডটাকে আমরা ইটালিক করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে একটা আই ট্যাগ লিখতে পারি আর এই জায়গাটায় এসে আমরা সেই আই ট্যাগটাকে শেষ করে দিতে পারি, ঠিক আছে। এখন যদি আপনি ব্রাউজারে এসে রিলোড করেন তাহলে দেখেন শুধু এই অংশটা একটু ইটালিক হয়ে গেছে, বোল্ডও আছে আবার ইটালিকও হয়ে আছে, ঠিক আছে। বোল্ড কেন আছে, কারণ এই অংশটুকু স্ট্রং ট্যাগের ভিতরে আছে এই জন্য বোল্ড, আবার এই অংশটুকু আই ট্যাগের ভিতরে আছে তাই এটা ইটালিকও হয়ে আছে। তার মানে বুঝতেই পারছেন, এই হচ্ছে আমাদের ব্যাপার, যার মাধ্যমে আমরা হচ্ছে যে কাজগুলো করতে পারি, মানে একটার ভিতরে আরেকটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে দেখেন স্ট্রং ট্যাগ কিন্তু আবার আই ট্যাগের প্যারেন্ট, ঠিক আছে। আর স্ট্রং এর প্যারেন্ট কোনটা, পি ট্যাগ। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি পি ট্যাগের প্যারেন্ট কোনটা, তাহলে খুঁজে দেখেন পি ট্যাগের প্যারেন্ট হচ্ছে বডি।
ঠিক আছে, কারণ পি ট্যাগটা বডি ট্যাগের ভিতরে আছে। আবার কেউ কেউ ভুল করে বলতে পারেন না পি ট্যাগ হচ্ছে H1 এর প্যারেন্ট, সরি মানে পি ট্যাগের প্যারেন্ট হচ্ছে H1, কিন্তু না, H1 এর ভিতরে কিন্তু পি ট্যাগ নাই, H1 উপরেই শেষ হয়ে গেছে, তারপরে পি ট্যাগ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে H1 পি ট্যাগের প্যারেন্ট না। ঠিক আছে, এই ক্ষেত্রে এই দুজনের সম্পর্ক হচ্ছে সিবলিং, মানে ভাই বোন। ঠিক আছে, তো এদেরকে সিবলিং বলা হয় কারণ এরা একই প্যারেন্টের আওতায় আছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি আরেকটা বিষয়ে। এই যে দেখেন স্ট্রং ট্যাগের মধ্যে আমি আই ট্যাগ ব্যবহার করলাম। আমি এই যে আই ট্যাগটা স্ট্রং ট্যাগের ভিতরে শুরু করেছি, আবার শেষ করার সময় আমি স্ট্রং ট্যাগের ভিতরেই কিন্তু শেষ করেছি। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ভুল করতে পারি যে আমরা এইখানে শেষ না করে এইখানে শেষ করলাম। এই ক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারে কোনো পরিবর্তন দেখতে পাবেন না, এখানে যেমন ছিল দেখবেন একই রকম আছে। দেখেন একই রকম আছে, আমি রিলোড করছি কিছুই হয় নাই, একই রকম আছে। কারণ ব্রাউজার দেখতেছে যে এই ওয়ার্ডটা আই ট্যাগের ভিতরে আছে, তাই ব্রাউজার ওকে কি করে দিল, ইটালিক করে দিল। আবার ব্রাউজার দেখতেছে এই পুরো অংশটা স্ট্রং ট্যাগের মধ্যে আছে, তাই ব্রাউজার পুরো অংশটাকে ওই বোল্ড করে রাখলো, স্ট্রং করে রাখলো। কিন্তু আমাদের কোডটা ভুল হয়েছে, কারণ আমরা এই যে আই ট্যাগ এদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব আই ট্যাগ হচ্ছে স্ট্রং ট্যাগের ভিতরে, তার মানে আই ট্যাগটা হচ্ছে স্ট্রং ট্যাগের চাইল্ড। আর এদিক থেকে যদি চিন্তা করি তাহলে দেখব আই ট্যাগটার ভিতরে আছে স্ট্রং ট্যাগ, তাহলে এদিক দিয়ে স্ট্রং ট্যাগটা হয়ে যাচ্ছে চাইল্ড। তো এটা একটা ঝামেলা না, এটা একটা ভেজাল। তো কার ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে রং ওয়ে। যদিও আমরা আমাদের ব্রাউজারে সব কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছি, বাট আমাদের কোডটা স্ট্যান্ডার্ড হয় নাই। সো এই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে নিলাম আগের জায়গায় ফিরে আসার জন্য। তো সেভ করে দিলাম, এখন আবার যদি রিলোড করি দেখবো একই রকম আছে। ওকে ফাইন, তো আমাদের এইটুকু হয়ে গেল, আমরা দেখলাম একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ কীভাবে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা স্ট্রং ট্যাগের ঠিক নিচে চলে আসি। আমরা এখানে এখন যেই ট্যাগের ব্যবহার দেখব সেই ট্যাগের নাম হচ্ছে ডিটেইলস ট্যাগ। এই ট্যাগটা আপনারা কি বলে কেন ব্যবহার করবেন, আচ্ছা আমরা করি তাহলেই বুঝতে পারবেন। HTML5 এ একটা নতুন ট্যাগ আসছে, সেটা হচ্ছে ডিটেইলস ট্যাগ। শুধু এই ট্যাগটা নিলাম, ভিতরে কোনো কিছুই লিখলাম না, না লিখে যদি আমরা সেভ করি, সেভ করে যদি এখানে একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে একটা ডিটেইলস লেখা আসছে। দেখেন এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে যে ভিতরে যে আইকনটা সেই আইকনটা চেঞ্জ হচ্ছে। এই যে ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেছে, আবার ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন। তো আমরা এখানে একটা আইকন পেয়ে যাচ্ছি, ক্লিক করলে কিছু একটা হচ্ছে। ওকে ওকে ফাইন। এবার কি কাজ করব, এবার আমাদের কাজ হচ্ছে আমরা আপনার কি বলে এটাকে, এই যে এই অংশটুকুকে আমরা এখন হচ্ছে চেঞ্জ করব। কেমন চলেন দেখি। এটার ভিতরে আমরা একটা পি ট্যাগ নিব এবং একটা লোরামের টেক্সট নিব। দেখেন আমরা যদি ব্রাউজারে এসে রিলোড করি তাহলে দেখেন আমাদের পি ট্যাগটা কিন্তু দেখা যাচ্ছে না, উপরে পি ট্যাগ না, কিন্তু এই যে আমরা ডিটেইলস ট্যাগের ভিতরে যে পি ট্যাগটা নিলাম সেটার কথা বলছি। এইটাকে দেখেন এখানে দেখা যাচ্ছে না কেন, কারণ ডিটেইলস ট্যাগের ধর্ম হচ্ছে প্রথমত কাউকে দেখা যাবে না। এই যে এখানে যখন ক্লিক করব তখন এটার ভিতরে যে পি ট্যাগটাকে রাখলাম সেটাকে এখন দেখা যাবে। ঠিক আছে, আবার ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। এই হচ্ছে ডিটেইলস ট্যাগের কাজ। ঠিক আছে, তো আমাদের যদি কোনো কিছু এরকম প্রয়োজন পড়ে যে ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এই যে উপরে যে ডিটেইলস লেখাটা আছে, এই যে এটা আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন। তো এটাকে পরিবর্তন করার জন্য আপনাকে একটা ট্যাগ নিতে হবে, যে ট্যাগের নাম হচ্ছে সামারি। ঠিক আছে, এই সামারি নামক একটা ট্যাগ নিতে হবে। এই ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন সেটাই ওই ডিটেইলস ট্যাগের পরিবর্তে বসবে। যেমন আমি যদি এখানে এখন লিখি সাপোজ নিউজ, ঠিক আছে, এটা জাস্ট লিখলাম, সেভ করলাম, আর ব্রাউজারে এসে রিলোড করলাম, দেখতে পাচ্ছি এখানে নিউজ কথাটা দেখা যাচ্ছে। এখন কেউ যদি নিউজের উপরে ক্লিক করে তাহলে সে এই নিউজটা পড়তে পারবে, আবার ক্লিক করলে চলে যাবে। এই হচ্ছে ডিটেইলস ট্যাগের কাজ মোটামুটি। যদিও এই ট্যাগটা ব্যাকডেটেড কিছু ব্রাউজারে সাপোর্ট করে না, সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কখনোই এই ট্যাগটা ওই সাধারণত আমরা এটা ব্যবহার করব না। ঠিক আছে,
আর এখন অবশ্য অনেক ব্রাউজারই সাপোর্ট করে, বাট এইটার চাইতে আমরা যখন jQuery শিখবো jQuery দিয়ে আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারবো। এই জন্য ডিটেলস ট্যাগের ব্যবহার খুব একটা হয় না। যেহেতু আমরা jQuery দিয়ে আরও সুন্দর করে করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের jQueryটাই বেটার। তবে হ্যাঁ, এমন যদি হয় যে কোনো ক্লায়েন্ট এরকম চাচ্ছে কিছু একটা, কিন্তু তার বাজেট খুব একটা বেশি না, অল্প বাজেট, তখন আপনি কি করবেন? তখন আপনি এটা ধরাই দিতে পারেন, ঠিক আছে? তখন এইভাবে এটা দিয়ে কাজ করতে পারেন, কারণ jQuery দিয়ে কাজ করতে গেলে আপনার একটু তুলনামূলক কষ্ট বেশি হবে, আর এটা দিয়ে আপনার কষ্ট কম হবে। তো তখন আপনি এই জাতীয় কাজ তাকে এই ট্যাগ দিয়ে করিয়ে দিতে পারেন, কিন্তু এটা করে দিলে হচ্ছে সে ফ্যাসিলিটি খুব একটা মানে ভালো পাবে না। এটা মানে সে যেমন চাচ্ছে, যেমন সুন্দর হওয়া দরকার সেরকম পাবে না। জাস্ট এইরকম একটা ইয়ে পাবে যে হ্যাঁ, ক্লিকেবল কিছু একটা পাবে, যেখানে ক্লিক করলে একটা কিছু বের হয়ে আসছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। ওকে, তো আমরা ডিটেলস ট্যাগের ব্যবহারটা দেখলাম। এখন আমরা যেই ট্যাগের ব্যবহার দেখব সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এটাও আমাদের খুব প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রেই। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ কি, সেটা আমরা কোনো একটা সূত্র লিখতে গেলে আসলে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহারটা দেখে থাকি। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগকে লেখার জন্য আমি একটা পি ট্যাগ নিলাম। সাধারণত এই জাতীয় কাজ করার জন্য পি ট্যাগ নেওয়ার দরকার নাই, কারণ এখানে আমরা একটা প্যারাগ্রাফ বানাচ্ছি না, বাট তারপরেও নিলাম। আচ্ছা, পি ট্যাগ না নিয়ে আমরা একটা কাজ করি, এখানে একটা হেডিং টাইপ নেই, ধরেন একটা H4 ট্যাগ নিলাম একটু বড় করে দেখানোর জন্য, আর কিছুই না, ঠিক আছে? তবে আমরা এখানে হেডিং ট্যাগ নিতে হবে না, কারণ এটা কোনো হেডিং না। যদি হেডিং হয় তাহলে হেডিং নিতে পারতেন, বাট জাস্ট আমি হেডিং ট্যাগ নিলাম যেন বুঝা মানে একটু বড় করে দেখানোর জন্য, আর কিছুই না। ওকে, আমি চাচ্ছি এখানে লিখবো a+b²। তো আমি এখানে লিখলাম a+b²। তো সেভ করে দিলাম, অ্যান্ড দেন ব্রাউজারে এসে যদি আমি একটা রিলোড করি তাহলে দেখেন এই যে এখানে a+b² আসছে। H4 ব্যবহার করেছি তো তাই খুব বেশি বড়ও আসে নাই, ঠিক আছে? যাই হোক, যতটুকু আসছে ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি a+b², কিন্তু আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আসলে কি এখানে a+b² আছে? না, আসলে কিন্তু এখানে a+b² নাই, এখানে আছে a+b×2, অর্থাৎ এই দুইটা a+bর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তো এটাকে যদি স্কয়ার করতে হয় তাহলে এটাকে উপরে তুলে দিতে হবে, অর্থাৎ পাওয়ার বানাইতে হবে। আর পাওয়ার করার জন্য আমরা যেটা করব সেটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। যাকে আমরা পাওয়ার করতে চাচ্ছি, অর্থাৎ যাকে আমরা উপরে তুলে দিতে চাচ্ছি, তাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখবো। আর এইখানে সেই ট্যাগটা আমরা শুরু করতে পারি, তাহলে সেই ট্যাগের নাম হচ্ছে SUP, আর এখানে আমরা শেষ করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের টু নামক যেই মানে টু যেটা ছিল সেটাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখলাম, সেই ট্যাগের নাম হচ্ছে SUP মানে সুপারস্ক্রিপ্ট। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে এইবার আমাদের টু উপরে উঠে গেছে। এখন আমরা বুঝতে পারতেছি হ্যাঁ ফাইন, এইটা হচ্ছে a+b²। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো কোনো কিছুকে যদি আমরা পাওয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এবার ধরেন আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি, আরেকটা H4 ট্যাগ নিচ্ছি। এইটার মধ্যে আমরা এখন এতক্ষণ তো ছিল গাণিতিক সূত্র, এবার আমরা কেমিস্ট্রিতে চলে যাই। সংকেত লিখব, পানির সংকেত। তো এখানে লিখলাম H2O, সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে রিলোড করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি H2O। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন এটাও কিন্তু পানির সংকেত না, কারণ এটাকে আমাদের নিচে নামিয়ে দিতে হবে এই টুটাকে। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা ট্যাগ ব্যবহার করব, যে ট্যাগের নাম হচ্ছে SUB মানে সাবস্ক্রিপ্ট। আর এইখানে সেটা আমরা শেষ করে দিব, সরি স্ল্যাশ দিয়ে লিখব SUP, ঠিক আছে? তো আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগটা এখানে শুরু আর এখানে শেষ, আর এটার মাঝখানে আমরা রেখেছি 2, যার ফলে এই 2টা এখন নিচে চলে যাবে। দেখেন এই যে নিচে চলে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ H2O মানে পানির সংকেত আমরা এখানে এখন পেয়ে গেছি। তো আমাদের অনেক ক্ষেত্রে এই ট্যাগগুলো প্রয়োজন পড়তে পারে, তবে সব সময় যে পড়বে এমন না, কারণ আমরা সব ট্যাগের মধ্যে মানে সব ধরনের ওয়েবসাইটে এগুলো ব্যবহার করা লাগবে না, ঠিক আছে? তবে কোনো কোনো ওয়েবসাইট থাকতে পারে যেই ওয়েবসাইটগুলোতে আপনার এই ট্যাগগুলো ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। তো যদি প্রয়োজন পড়ে তখন আপনি এইভাবে ব্যবহার করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইটুকু পর্যন্ত যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, তাহলে আমি আবার একটু দেখাই দিব। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ডিটেলস ট্যাগ বুঝে নাই। ওকে, আসতেছি ডিটেলস ট্যাগ। আমি আজকে ফার্স্টে আসছি। ওকে,
আমি কোনো কিছু বুঝতে পারছি না। ওকে, আপনি আজকে ফার্স্টে আসছেন, তো আপনি যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আপনি কি আগের ক্লাসের ভিডিওগুলো দেখেছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি আপনি আগের ক্লাসের ভিডিও না দেখে থাকেন তাহলে আসলে আপনি কোনো কিছু বুঝবেন না। তো তারপরেও আমি আপনাকে বলে দিব যে আপনি ক্লাসে আছেন, এখন ক্লাসটা দেখতে থাকেন। আর পাশাপাশি আপনি আজকের ক্লাসটা শেষ করেই সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার পছন্দ মানে আপনার যেই বিগত যেই ক্লাসগুলো ছিল, মানে গত ক্লাসটা অ্যাটলিস্ট, ঠিক আছে, কারণ আমাদের গত ক্লাস থেকেই তো মনে হয় স্টার্ট হয়েছে, তাই না? সব কিছু মানে মূলত আমাদের মূল কাজগুলো হচ্ছে গত ক্লাস থেকে শুরু হয়েছে। তো অ্যাটলিস্ট গত ক্লাসটা হচ্ছে যে আপনি ভালো মতো দেখে নেবেন, তারপরে আজকের ক্লাসটা আপনি আবার দেখবেন, অর্থাৎ ক্লাস নাম্বার 2 আগে দেখবেন, তারপরে হচ্ছে ক্লাস নাম্বার 3 আবার দেখবেন, ঠিক আছে? দেখে তারপরে হচ্ছে আপনি কাজ করবেন। তারপর হচ্ছে তানভীর মেসেজ করেছিল নো সাউন্ড। নো সাউন্ড যদি হয় তাহলে প্রথমত মুখে বলবেন, যদি, কারণ আপনারা মেসেজ করলে আমি বুঝি না যে আমার কাছে মেসেজ এসেছে, তো আপনারা যেটা করবেন মুখে বলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সাউন্ড না থাকে তাহলে হচ্ছে সবারই একই প্রবলেম হওয়ার কথা, কেউই সাউন্ড শুনবে না। যেহেতু আপনি একা শুনছেন না, তার মানে সম্ভবত আপনার ইন্টারনেট সমস্যা থাকতে পারে, কিংবা আপনার সমস্যা হতে পারে আপনার হেডফোনে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো জীবন কুমার রয়, আপনাকে যেটা বলছিলাম, আপনি গত ক্লাসটা আজকে আগে দেখবেন, তারপরে এই ক্লাসটা আবার দেখবেন। আপনি আপাতত ক্লাসে কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, কেউ একজন প্রশ্ন করছিলেন, সেটা বলতে থাকেন। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে আন্ডো করতে গেলে কি আপনার মার্ক করে নিতে হবে নাকি কন্ট্রোল জেড দিলে হয়ে যাবে? কন্ট্রোল জেড দিলেই আন্ডু হয়ে যাবে। তারপর কি সেভ করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই সেভ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিটেলস ট্যাগের ব্যাপারটা আমি আসতেছি। হামজা কে জানো, হ্যাঁ এসকে হামজা, আমরা আসতেছি এখন। আমি আপনাদের সাথে এটা আবার আলোচনা করব। হাসান আলী ফরিদি, সেও আজকে নতুন, আপনার জন্য সেম কথা জীবন কুমার রয়ের মতো। আপনিও হচ্ছে গত ক্লাসটা আগে দেখে নেবেন, তারপর আজকের ক্লাসটা দেখবেন আবার। আর এখন ক্লাসে আছেন সেটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন, বোঝার চেষ্টা করতে থাকেন কি করলে কি হচ্ছে, এটা জাস্ট দেখেন তাহলে। আর গত ক্লাসটা আপনি খুব ভালো মতো মনোযোগের সাথে ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে ডিটেলস ট্যাগ, সামারি ট্যাগ বুঝি নাই, বুঝতেছি এটা একই প্রশ্ন বারবার আসতেছে। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছিলাম যে আমাদের একটা ওয়েবসাইটে মনে করেন হেডিং ট্যাগ এর মধ্যে 6টা তো আছে, তার মধ্যে 60টার মতো দেওয়া লাগছে, তখন আমরা কি করব? 60টা দেওয়া লাগতেছে, তার মানে এই না যে আপনি হচ্ছে যে ওই 6টা ব্যবহার করতে পারবেন। মূলত এই হেডিং ট্যাগটা হচ্ছে 6 ধরনের সাইজ, ঠিক আছে? তো আপনি প্রত্যেকটাই যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। ধরেন H2 যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। আমি চাচ্ছি মানে আমাকে একটা ক্লায়েন্ট মনে করেন 8টা হেডিং দিয়েছে, আমি প্রথমটাতে ছোট ছোট করে মানে বড়তে ছোট ছোট ভাবে সাজাচ্ছি, তো 6 এর পর তো আর সাজাতে পারবো না, এজন্য বলি আপনার 7-8 দিলেও কি হবে? আপনার না 7-8 দিলে হবে না। আপনার কোনো ক্লায়েন্ট যদি 7 ধরনের হেডিং দিয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সে তার মানে ডিজাইন সম্পর্কে আইডিয়াই নাই। কারণ যারা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে তারা সবাই জানে যে একটা হেডিংয়ের মানে একটা ওয়েবসাইটে আপনার অনেক ধরনের হেডিং থাকে না, ঠিক আছে? সর্বোচ্চ 6টাই হেডিং থাকে। যেমন আপনি যদি এই ওয়েবসাইটের দিকেই তাকান, এইটাকে আপনি ধরতে পারেন H2, এটা H1 না, কারণ H1টা একবার একটা ইয়েতে একবারই ব্যবহার করব, আমরা বারবার ব্যবহার করব না, এটা নিয়ম। ধরেন এটা H2, এটা হেডিং। এরপরে দেখেন আপনি আর হেডিং খুঁজে পান কিনা। এটা একটা হেডিং, এটাকে ধরেন H3, এটাও হচ্ছে H3, কারণ এটার সাইজ এবং এটার সাইজের দিকে তাকান, দুইটাই কিন্তু সেম। এটাও কিন্তু H3, এগুলো সব H3, এটাও H3, এটাও H3, এটাও H3, ঠিক আছে? এটাকে আপনি আবার সেই H3 না ধরে এটাকে H4 হিসেবে ধরতে পারেন, তবে এটা হেডিং না, এটা মূলত একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফের সাইজটাকে বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে ধরেন এই যে এখানে এটাকে আমরা H4 ধরতে পারি, ঠিক আছে? এগুলো সব H4। এরপরে এই যে এগুলো এই যে হেডিংগুলো আছে H4 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 সব H4। এখনো বাকি আছে H5 H6,
ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন আসলে একটা ওয়েবসাইটে আপনার হেডিং এর ক্ষেত্রে এত ধরনের হয় না। ঠিক আছে? তো আপনি সর্বোচ্চ 6 ধরনের সাইজের হেডিংই পাবেন। এর বেশি আপনার প্রয়োজন পড়বে না। আর সাইজের বড় ছোট আপনি হচ্ছে আপনার সিএসএস দিয়ে চাইলে করে নিতে পারবেন। যখন আমরা সিএসএস শিখবো তখন আমরা দেখব যে কিভাবে সাইজ বড় ছোট করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, স্যার জি একটা স্যার, কোশ্চেন ছিল স্যার। থ্যাংক ইউ। জি বলেন। হ্যালো জি বলেন। স্যার, আমি আজকে নতুন আর কি, বলেছেন আপনি আগের ক্লাসটা দেখতে আর কি। হ্যাঁ। সো একটা কোশ্চেন ছিল যে এই ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো কি আমরা মানে কিভাবে মনে রাখার জন্য আসলে ট্রাই করব আর কি, প্র্যাকটিস করার কারণে নাকি এটা মুখস্থ হ্যাঁ করে ফেলবো? বুঝতে পেরেছি। এটা মুখস্থ কখনোই করবেন না, এটা প্র্যাকটিস করবেন। কারণ কোডের যে আচ্ছা। বিষয়টা সেটা আচ্ছা। মাথায় রাখার চেয়ে আঙ্গুলে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আপনি যত বেশি প্র্যাকটিস আচ্ছা, করবেন জি। আপনার মাথায় এমনিতেই চলে আসবে। মুখস্থ করার মতো প্যারা নিতে হবে না। ঠিক আছে? প্র্যাকটিসের বাইরে আর কিছুই করতে আচ্ছা হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। স্যার আমি জীবন কুমার রায় বলছিলাম। হ্যাঁ, জীবন কুমার রায় কথা বলতে চাচ্ছিলেন। কি কথা বলতে চাচ্ছেন? আসেন আমরা কথা বলি। আর ওই যে আমার আগের যিনি বললেন উনিও কিন্তু নতুন, ঠিক আছে, আমিও নতুন, তো মানে এই বিষয়গুলো ঠিক আছে, আমি মানে মানে বিষয়টা বুঝতেই পারতেছি না, একবারে আমি বিগিনার লেভেল, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর এগুলা মানে কি মানে যদি একটু বলতেন। এখানে এখন বললে অন্যরা বিরক্ত হবে, কারণ হচ্ছে কারণ অলরেডি সবাই এই বিষয়গুলো জেনে গেছে। ঠিক আছে? সো সেম বিষয়টা যদি এখন আমি আবার শুরু করি, আমি হচ্ছে যে এখানে শর্টলি বললে আপনি কিছুই বুঝবেন না, আপনাকে ডিটেইলেই বুঝতে হবে। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই আগের ক্লাসটা দেখবেন, আগের ক্লাসটা দেখে তারপর আজকের ক্লাসটা আবার দেখবেন। আর আপনার যদি এখন এই ক্লাসটা দেখতে খুব বেশি মনে হয় যে আমি কিছুই বুঝতেছি না, তাহলে আপনি যেটা করতে পারেন আজকের ক্লাসটা স্কিপই করতে পারেন একদম। আজকের ক্লাস এখন বাদ দিয়ে, এখন যে ক্লাস চলছে লাইভ এটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিয়ে যেটা করতে পারেন, আপনি এখন বসে বসে আগের ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। আর আজকের ক্লাসের ভিডিওটা আবার আজকে রাতেই পেয়ে যাবেন বা কালকে সকালে পেয়ে যাবেন, তখন আবার এটা দেখতে পারেন। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে গত ক্লাসে এই যে কিভাবে কি আসে না আসে এগুলো সব কিছু আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং গত ক্লাসটাও মোটামুটি প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ক্লাস। তো এখন যদি আমি আপনাকে ওইগুলো বুঝাতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আমাদের এই ক্লাসের সময় নষ্ট হবে, প্লাস অন্যরা হচ্ছে যে বিরক্ত হবে। ঠিক আছে? তো আপনাকে কষ্ট করে ওই আগের ক্লাসটা একটু দেখে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে সমস্যা পার্সোনালি নেই, আমি নক আগের করবেন। ক্লাসগুলো দেখে নিব। হ্যাঁ, আপনার উচিত ছিল আজকে ক্লাসে জয়েন আমি এগুলো করার আগের আগে ক্লাসগুলো দেখি। গত ক্লাসটা দেখে নেওয়া, তাহলে স্যার, আজকে বুঝতে বুঝতে সমস্যা পারছি। হতো না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আরেকজন কে যেন প্রশ্ন করতে চাচ্ছেন, হ্যাঁ বলেন। আরেকজন কে যেন কথা বলতেছিলেন। স্যার আমি হ্যাঁ, স্যার বলেন। আমি কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার আমাদের যে টপিক গুলো নিয়ে আলোচনা হয় ক্লাসে আর কি, সেগুলো কোথায় পাবো? সেগুলো আপনারা ইশিখনের ওয়েবসাইটে পাবেন। ইশিখনে চলে যাবেন, তারপর ওয়েব ডিজাইন কোর্সটা লিখে সার্চ মানে দেখবেন। ইশিখনে আসার পরেই আপনারা দেখবেন ওয়েব ডিজাইন কোর্স, এই যে ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন। ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন, তাহলেই হচ্ছে আপনারা চলে আসবেন। এছাড়াও আমি যদি আপনাদের সাথে লিংকটা শেয়ার Thank you. করি, এখানেই মেসেজে যদি লিংকটা শেয়ার করি, লিংক অনেক বড় হয়ে ভেজাল হয়ে আসে। করলে ভালো হয় স্যার। আচ্ছা যাই হোক, আমি ও এখানে আচ্ছা, দিয়ে ঠিক আছে, দিলাম, হ্যাঁ, এই আমি হচ্ছে লিংকটা আর কি। আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে লিংক, আপনি এটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আমি আর জি বলেন। প্রশ্ন স্যার, করতে যাচ্ছিলাম। জি বলেন। বলছিলাম আমরা আমাদের একটু যে পরে কথা বলি, messenger ক্লাসের group- সময় শিখলে কি ক্লাস আমার ক্লাসের সময়টা চলে যাচ্ছে, আমরা পড়াশোনা হয় পরেই করি। স্যার আগে ক্লাসটা নিই। আমি একটা কোশ্চেন করব। বলেন। আচ্ছা স্যার, মানে ওয়েব ডিজাইনটা করলে কি আমরা মানে ফুললি ভাবে ওয়েবসাইট করতে পারবো নাকি আমাদের ওয়েব ডেভেলপমেন্টও শিখতে হবে? এটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, ঠিক আছে? আপনি যত বেশি আপনি প্র্যাকটিস হচ্ছে করবেন তত বেশি হবে। আপনাকে যেটা বলতেছিলাম, স্যার, বলেন। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট দুইটাই হচ্ছে ওয়েবের পার্ট। তো আপনাকে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে গেলে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট দুইটাই আপনাকে হাতে রাখতে হবে। দুইটা নিয়েই আপনি একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন।
ঠিক আছে, আর ওয়েবসাইটের ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এগুলো নিয়ে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করা হয়েছে 1 নাম্বার ক্লাসে। ঠিক আছে, তো ওই 1 নাম্বার ক্লাসটা দেখলে আপনি এই ধারণাগুলো পাবেন। আর আমাদের কাজ মূলত আমরা শুরু করেছি 2 নাম্বার ক্লাস থেকে। তো আপনারা আপনি 2 নাম্বার ক্লাস থেকে আমাদের কাজ শুরু করাটা পাবেন। আর কোনটা কি, আমাদের কি কি করতে হবে, কিভাবে আমরা হচ্ছে নিজেদেরকে তৈরি করব, এই জাতীয় গাইডলাইনগুলো প্রথম ক্লাসে ছিল। প্রথম ক্লাসে কোনো কাজ ছিল না, প্রথম ক্লাসে শুধু আলোচনা হয়েছে, আমরা সবাই সবার সাথে পরিচিত হয়েছিলাম, আর আমাদের গাইডলাইনমূলক কিছু কথা ছিল, সেটা দেখে আপনি বুঝে যেতে পারবেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন আর হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওই জিনিসটা আপনি প্রথম ক্লাসে পাবেন। আর কাজ শুরু করেছি আমরা গত ক্লাস থেকে হাতে কলমে, আর সেটা আপনি গত ক্লাসে পেয়ে যাবেন, অর্থাৎ 2 নাম্বার ক্লাসে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি একদম শুরু থেকেই দেখে নিতে পারেন। আজকের ক্লাসটা শেষ হলে আপনার কাছে আগামী দিনটা পুরোটা থাকবে, তো আপনি আগামী দিন যদি 3 থেকে 4 ঘন্টা বের করতে পারেন তাহলে আপনি পুরোটাই দেখে নিতে পারবেন। ঠিক আছে, আর আজকে রাতে আপনি হচ্ছে যে চাইলে প্রথম 2 দিনের ক্লাসটা দেখে নিতে পারেন, কালকে সকালে আপনি এটা দেখলেন। ঠিক আছে, তো এটা দেখে একটু প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় আপনার আর কোনো সমস্যা হবে না। ওকে স্যার, আমি কালকে সবগুলো দেখে নেব। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা চলে আসি এখানে, একজন বলতেছিলেন যে সে ডিটেইলস ট্যাগ বুঝে নাই। ওকে, ডিটেইলস ট্যাগটা আমরা এখানে তাহলে আবার করি। আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে এখানে দেখব যে আমাদের ডিটেইলস ট্যাগটা হারাই গেছে, এটা নাই। ঠিক আছে, ডিটেইলস ট্যাগ একটু আগে ছিল, এখন আর আমরা এটাকে পাচ্ছি না। ওকে, ভালো কথা। তো এখন কি করব, ডিটেইলস ট্যাগটা আমরা আবার ব্যবহার করতে চাই। সরি, এটা না, তো এটা তো 3 নম্বরে আসবো। তো একটা রিলোড করি, এই যে ডিটেইলস ট্যাগ এখানে নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেই করি, কিংবা আর নিচে করি, আমরা নিচেও করতে পারি এই জায়গাটায়। তো ট্যাগের নাম হচ্ছে ডিটেইলস, একটু ভালো করে দেখেন যে বুঝেন নাই। এসকে হামজা, একটা রিলোড করেন, শুধু ট্যাগটা নিয়েছি, দেখেন এই যে ডিটেইলস ট্যাগ শুরু করেছি, শেষ করেছি, আর কিছুই করি নাই। দেখেন এখানে একটা আইকনের মতো চলে আসছে এবং এখানে ডিটেইলস লেখাটা দেখা যাচ্ছে। আমরা এটার উপরে ক্লিক করতে পারি, ক্লিক করলে দেখেন এই যে আইকনটা শুধু একটু মুভ করতেছে, দেখেন এই যে আইকনটা মুভ করতেছে, একবার ক্লিক করলে মুভ করতেছে নিচের দিকে, আরেকবার ক্লিক করলে আবার রাইট সাইডে এটা চলে আসতেছে, আগের জায়গায় ফিরে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিটেইলস ট্যাগ, আর কিছু না। ওকে, এখন বিষয় হলো এই ট্যাগের, এই যে ক্লিক করলে এটা মুভ হচ্ছে, এই ট্যাগের কাজ কি শুধু এইটুকুই না? এই ট্যাগের কাজ হচ্ছে মূলত এই ট্যাগের ভিতরে আমরা অন্য কিছু রাখতে পারি। যেমন আমরা এই ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ রাখলাম, লোরাম, একটা পি ট্যাগ রাখলাম এই ট্যাগের ভিতরে। ঠিক আছে, বাহিরে না কিন্তু ভিতরে। বাহিরে একটা ছিল ওই যে আগে, এই যে এটা তো উপরেই আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা, কিন্তু ভিতরে যেটা রাখলাম সেটাকে এখন আমরা দেখতে পাবো না। আমরা যদি রিলোড করি, দেখেন এটাকে দেখা যাচ্ছে না, কিন্তু উপরে যেটা ছিল সেটা আছে, সেটা তো নরমালি লেখা হয়েছিল। কিন্তু এখন যে ডিটেইলস ট্যাগের মধ্যে আমরা পি ট্যাগ রাখলাম সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। এটাকে কখন দেখা যাবে? যখন আমরা এই ডিটেইলসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন আমরা এখানে ওই প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি। আবার যখন ক্লিক করবেন তখন প্যারাগ্রাফটা চলে যাবে, আবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এইরকম। এই হচ্ছে ডিটেইলস ট্যাগের মূল কাজ। ঠিক আছে, আর ডিটেইলস ট্যাগটা ব্যবহার করার ফলে এই যে এখানে ডিটেইলস বলে একটা কথা দেখা যাচ্ছে, একটা কিওয়ার্ড দেখা যাচ্ছে, এই ওয়ার্ডটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের কষ্ট করে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, আর সেই ট্যাগের নাম হচ্ছে সামারি ট্যাগ। আর এটাও আমরা এই ডিটেইলস ট্যাগের ভিতরেই রাখবো। তো আমরা ডিটেইলস ট্যাগের ভিতরে আমরা ওই ট্যাগটা নিতে পারি সামারি। ঠিক আছে, এই সামারি ট্যাগের মধ্যে আপনি যেটা লিখবেন সেটাই হচ্ছে এই যে এইখানে দেখা যাবে। এখন কিছুই দেখা যাচ্ছে না, কেন? কারণ আমরা সামারি ট্যাগ নিছি, ভিতরে কিছু লিখি নাই। ঠিক আছে, তো এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু আইকন দেখা যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এখানে কিছু লিখতে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব। সাপোজ কি লিখতে পারি, ধরেন আমরা এখানে লিখলাম রিড দিস আর্টিকেল। ঠিক আছে, এটা লিখলাম। এখন যদি আমরা একটা রিলোড করি তাহলে আমরা দেখব রিড দিস আর্টিকেল বলে একটা লেখা এখানে চলে আসছে, কিন্তু আর্টিকেলটা তো দেখা যাচ্ছে না। কখন দেখা যাবে? যখন ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের আর্টিকেলটা পড়তে পাচ্ছি, আবার ক্লিক করলে আর্টিকেলটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে এবার প্র্যাকটিস করতে হবে দেখে দেখে। আমি যেইভাবে করলাম ঠিক সেম টু সেম আপনাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে, নিজের হাতে যখন প্র্যাকটিস করবেন তখন বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে একটা স্পেসিফিক জায়গায় তাহলে আমাকে আবার বলতে পারেন হামজা।
ঠিক আছে? তো আপনি আমাকে বললে আমি হয়তো ওই ব্যাপারটা স্পেসিফিক কোন জায়গাটায় আপনার কনফিউশন সেটা বললে হয়তো আমি আপনাকে সেই জিনিসটা দেখাতে পারবো। ওকে, তো আমরা ডিটেলস ট্যাগ দেখলাম। ডিটেলস ট্যাগের পরে মোটামুটি আমরা অনেকগুলো ট্যাগ দেখে ফেলছি। এবার আমরা কিছু ট্যাগ দেখব। যেমন একটা ট্যাগ আছে, নাম হচ্ছে সেন্টার। এই ট্যাগটা শুরু হয়েছে, শেষ হয়েছে। এই ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুকে মাঝখানে নিয়ে যাওয়া। যেমন আমি যদি এখানে লিখি হ্যালো, সাপোজ লিখলাম, আমার নাম লিখলাম, এটা লিখে আমরা যদি ব্রাউজারে গিয়ে আমরা দেখি হামজা মেসেজ পেয়েছি কিনা। ওকে, আমরা যদি যাই আমাদের ব্রাউজারে, এখানে এসে যদি এখন একটা রিলোড করি, দেখেন আমরা এই যে হ্যালো যে নাহিদ আফ্রিদি লিখেছিলাম এটা কিন্তু এখন সেন্টারে চলে আসছে। এই হচ্ছে সেন্টার ট্যাগের কাজ। যদিও এই ট্যাগটা এখন আর ব্যবহার করা হয় না, কারণ এই ট্যাগটা HTML5 এ আসার পরে এই ট্যাগের ব্যবহার উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই ট্যাগের এই যে সেন্টারে কোনো কিছু সেন্টারে আনার জন্য আমরা মূলত এখন CSS দিয়ে করি। তো আমরা যখন CSS শিখব তখন আমরা এই সেন্টারে কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখব। ঠিক আছে, তবে জাস্ট দেখাইলাম যে একটা ট্যাগ আছে সেন্টার নামের। এছাড়াও এরকম আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে মার্ক। এটাও এখন ব্যবহার হয় না। এই মার্ক ট্যাগ কি করে, একটা অংশকে মার্ক করে রাখে। যেমন আপনি এখানে লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, সেভ করেন আর ব্রাউজারে এসে একটা রিলোড করেন, দেখেন এই অংশটুকু মার্ক হয়ে আছে। ঠিক আছে, আবার ধরেন আপনি চাচ্ছেন এই যে এই অংশটুকুকে শুধু মার্ক করে রাখবেন, সেই ক্ষেত্রে কি করতে পারেন, ওই যে একটু আগে আমরা দেখছি মার্ক ট্যাগটা এখানে শুরু করতে পারি আর মার্ক ট্যাগটা এখানে শেষ করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখব যেই অংশটুকু মার্কের মধ্যে আছে সেই অংশটুকু এই যে এখানে মার্ক হয়ে থাকবে। এই ট্যাগটাও এখন ব্যবহার করা হয় না, HTML5 থেকে এটা বের করে দেওয়া হয়েছে। তো এরকম কিছু ট্যাগ আছে যেগুলো HTML এর শুরুর দিকে ছিল, বাট বর্তমানে এই ট্যাগগুলোর ব্যবহার নেই। যেহেতু বর্তমানে এই ট্যাগের ব্যবহার নাই, তাই আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম। ওকে, এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম আপাতত, যেহেতু এই ট্যাগগুলোর ব্যবহার নাই তাই আমি আর এটা এখানে দেখাইলাম না। এখন আমরা যেই ট্যাগটা দেখব সেটার নাম হচ্ছে লিস্ট ট্যাগ। জি বলেন। স্যার মার্ক ট্যাগ দিয়ে কি কালার চেঞ্জ করা যায়? আমি একটু আগে প্রশ্ন বলে দিছি উত্তরটা, যে মার্ক ট্যাগের ব্যবহার নাই, সো এটা নিয়ে কোনো এটা ব্যবহারই করব না। ঠিক আছে, সো কালার চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। ওকে স্যার। ওকে, তো আমরা এখানে এবার যেটা দেখব সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট দুই প্রকার, অ্যাকচুয়ালি তিন প্রকার। একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ডেসক্রিপশন লিস্টের ব্যবহার এখন নাই। যে দুইটার ব্যবহার আছে সেই দুইটা হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা ওই দুইটা ব্যবহার দেখব, তবে ওই দুইটার ব্যবহার দেখব আমরা নেক্সট পর্বে এসে, কারণ আমাদের এই পর্বের সময় শেষ। তো আমরা একটা ব্রেক নিব এখন, 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক। আপনারা সবাই এখন 9:40 বাজে, 9:42 বা 43-এর মধ্যে সবাই আবার জয়েন করবেন সেম ওয়েতে। ঠিক আছে, তারপর আমরা আবার ওই ট্যাগটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এখানে শেষ করছি। আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা সেভ করে এখানে একটা রিলোড করি, তারপরে সবকিছু চলে যাবে, কারণ আমরা এই ট্যাগগুলো ব্যবহার করি নাই। এবার আমরা লিস্ট ট্যাগ দেখব বলেছিলাম। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্টের জন্য আমাদেরকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে OL। OL দিয়ে অর্ডারড লিস্ট বোঝায়। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি। এটা শুরু শেষ হয়ে গেছে, বাট এটা শুধু ব্যবহার করলে কিছুই হবে না, আমরা এখানে কোনো কিছুই দেখতে পাবো না। তার আগে একটু বলে নেই লিস্ট আসলে কি। লিস্ট জিনিসটা কি? লিস্ট আমরা সবাই চিনি, আমাদের সবার সাথে পরিচিত লিস্ট। যেমন আপনি বাজারে যাবেন, কি কি কিনবেন তার একটা লিস্ট নিয়ে আপনি বের হয়ে যান। তারপর ধরেন আপনি কি বলে ঘুরতে যাবেন, আপনার কি কি নিয়ে যেতে হবে সেটার একটা লিস্ট তৈরি করে ফেলেন, তাই না? এরকম হতে পারে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটে অনেক সময় লিস্টের প্রয়োজন পড়ে।
যেমন আপনার ওয়েবসাইটটা একটা রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আপনার কি কি খাবারের মেনু আছে আপনার সেগুলো একটা লিস্ট আকারে দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিস্ট ব্যবহার করব। তো লিস্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আরেক ধরনের আছে যেটা এখন ব্যবহার হয় না, সেটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো যাই হোক, আমরা অর্ডার লিস্ট দেখে নেই। ওয়েল নামক একটা ট্যাগ আছে, যেই ট্যাগের মধ্যে আমাদেরকে আরেকটা ট্যাগ নিতে হবে যার নাম হচ্ছে এলআই। এলআই বলতে বোঝায় লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমের মধ্যে আপনি মূলত আপনার আইটেমের নাম লিখবেন। যেমন আপনার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে কি ধরনের ফুড আছে সেই ফুডের নামগুলো আপনি লিখবেন। বা ধরেন আপনার একটা ফলের দোকান, কি কি ফল আছে সেই ফলের নাম আপনি লিখবেন। ঠিক আছে, তো এইটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এই এলআই নামক ট্যাগ ব্যবহার করতে হবে। তো ধরেন আমি এখানে লিখলাম ম্যাঙ্গো, সেভ করলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে চলে যাই আর একটা রিলোড করি, তাহলে আমি এখানে দেখব যে এই যে ওয়ান ম্যাঙ্গো কথাটা চলে আসছে। এই ওয়ান কিন্তু আমরা লিখি নাই, কিন্তু তারপরেও এটা আসছে কেন? কারণ আমরা অর্ডার লিস্ট ব্যবহার করছি। অর্ডার লিস্ট যেটা করবে ডিফল্টভাবেই আপনার প্রত্যেকটা এলআই এর জন্য, মানে প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য সে অর্ডারলি নিয়ে আসবে 1 2 3 4 5 6, সে অটো এটা নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ম্যাঙ্গো। এবার আমরা পরে আরেকটা আইটেম নিয়ে আসতে চাই, তখন কি করব? তখন আমরা নিচে এসে আরেকটা এলআই ট্যাগ নিব। এবার আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখেন। যেমন ধরেন আমি রাখলাম অ্যাপল। এখন যদি আমি একটা রিলোড করি তাহলে দেখব 2 নম্বরে অ্যাপল চলে আসছে। এভাবে আপনার যতগুলা প্রয়োজন আপনি এখানে একটার পর একটা নিতে পারবেন। ঠিক আছে, আর আমরা চাচ্ছি এবার আরেকটা নিব, তখন কি করব? আবার নিচের লাইনে এসে আবার এলআই ট্যাগ নিতে হবে। আমরা শর্টকাটলি এই লাইনটাকে কপি করতে পারি। শর্টকাট এই লাইনটাকে কপি করার জন্য, যে কোনো লাইনকে কপি করার জন্য লাইনের যেখানে খুশি আপনি মাউসের কার্সরটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন, ডি ফর ডুপ্লিকেট। তো আমরা কন্ট্রোল শিফট ডি প্রেস করলে ওই লাইনটা কপি হয়ে যাবে। আর লাইনটা যখন কপি হয়ে যাবে তখন আপনি হচ্ছে এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন। ধরেন আমি এখানে চেঞ্জ করে দিলাম অরেঞ্জ, সেভ করে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে একটা রিলোড করি তাহলে দেখব অরেঞ্জ কথাটা চলে আসছে। এবার যদি আমি আবার কন্ট্রোল শিফট ডি প্রেস করি, এবার অরেঞ্জের পরিবর্তে আপনি আর কি দিতে চাচ্ছেন সেটাও আপনি দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম অলিভ, সেভ করলাম, ব্রাউজারে এসে একটা রিলোড করলাম, দেখবো এই যে অলিভ চলে আসছে। আমি যদি আরও দিতে চাই আবার কন্ট্রোল শিফট ডি, লাইনটাকে কপি করে নিলাম। এবার জাস্ট আরেকটা দিতে চাচ্ছি, যেমন ধরেন ব্যানানা, সেভ করে দিলাম। এখন যদি একটা রিলোড করি তাহলে এখানে আমি দেখব সেই বানানা চলে আসছে। তো এইভাবে আমার যতগুলা খুশি ততগুলো আমি লিস্ট আইটেম ক্রিয়েট করতে পারি। ওকে, এটা গেল অর্ডার লিস্ট। এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জন্য আমরা এখানে বাইরে চলে আসলাম, ওএল এর বাইরে আমরা চলে আসলাম। এইখানে এসে আমরা এখন আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। তো আনঅর্ডার লিস্ট ব্যবহার করার জন্য আমরা লিখব হচ্ছে ইউএল ট্যাগ। ওই সেম জিনিস, শুধু আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে লিখব ইউএল, আর বাকি যা কিছু ছিল সব কিছু সেম। ঠিক আছে, একই রকম হবে। এখানে আমি এলআই ট্যাগ নিলাম। এবার এটার মধ্যে কি রাখতে চাচ্ছেন সেটা আপনি রাখেন। যেমন আপনি এখানে রাখলেন হচ্ছে স্যান্ডউইচ। ঠিক আছে, সেভ করলেন। এবার যদি একটা রিলোড করেন, দেখেন এবার স্যান্ডউইচ চলে আসছে। এখন দেখেন এইখানে যেমন 1 2 3 4 দিয়ে আসছিল, এখানে কিন্তু সেটা আসে নাই। এই ক্ষেত্রে কিন্তু এটা ডট 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 দিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু আপনাদের দেখাই নিয়ে আসি। আচ্ছা পরে দেখাচ্ছি, এটাকে একটু শেষ করি। তো দেখেন এখানে আমরা ইউএল ট্যাগ নিয়েছি। ইউএল ট্যাগের ভিতরে হচ্ছে যে আমরা এলআই নিলাম, বাকি সব কিছুই সেম, সেটা আগেই বলেছি। এখন জাস্ট আপনি একটা একটা করে চেঞ্জ করবেন। স্যান্ডউইচের পরে ধরেন আপনি নিলেন হচ্ছে বার্গার, তারপরে ধরেন সেভ করলেন, ব্রাউজারে গেলেন, একটা রিলোড করলেন, দেখেন চলে আসছে। এভাবে আরও কয়েকটা নিয়ে নেন। বার্গারের পরে আমরা নিলাম হচ্ছে পিৎজা, তারপরে হচ্ছে আমরা পিৎজার পরে আমরা নিলাম হচ্ছে, জি কে যেন প্রশ্ন করছেন বলেন। স্যার লাইন যে আপনি কপি করতেছেন ওইটা কিভাবে করব স্যার? আপনি বোধহয় ক্লাসে দেরি করে আসছেন অথবা অন্য কারোর সাথে চ্যাট করতেছিলেন, তাই না? না স্যার, আমি আসলে বুঝিনি, আমার নেট সমস্যা করতেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন। কন্ট্রোল শিফট ডি।
ঠিক আছে, কন্ট্রোল শিফট ডি, অবশ্যই ওই যে লাইনটাকে স্যার, জি। কপি করছেন সেই লাইনের উপরে মাউসের কার্সরটা থাকতে হবে, তাহলেই হবে, তাহলে চলে আসবে। আচ্ছা, তারপর নিলাম পিৎজা, তারপর জি, নিলাম কাচ্চি, এবার হচ্ছে ফাইনালি নিলাম সাপোজ ড্রিঙ্কস, সেভ করলাম। তো ব্রাউজার একটা রিলোড করব, দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো চলে আসছে। তো এইভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে যে যা খুশি তাই নিতে পারবো। তো আমরা দুইটা লিস্টের ব্যবহার দেখলাম, একটা হচ্ছে অর্ডারড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। এবার আমরা যে জিনিসের ব্যবহার দেখব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। জি বলেন। স্যার ওইটা যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ওটা কিভাবে বোঝা যাবে? উপরে তো মানে লেখা নাই। অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য দেখেন তো, এই দুইটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেন কোনটা অর্ডার লিস্ট আর কোনটা আনঅর্ডার লিস্ট। দেখেন তো না দুইটার ওইটা মধ্যে তো বুঝছি পার্থক্য স্যার, পাওয়া গেছে? অর্ডার লিস্টের মধ্যে নাম্বার আসছে, হ্যাঁ, যে পার্থক্য পাইছি স্যার, মানে বুঝতে ওইটা বলতেছি। এই যে ধরেন অর্ডার লিস্টের নাম্বার 1 এর উপরে কিছু লেখা নাই যে এটা অর্ডার লিস্ট, বা স্যান্ডউইচের উপরে লেখা নাই যে ওইটা আনঅর্ডার লিস্ট, মানে এগুলা কি এভাবেই থাকবে না ওই হেডিংটা থাকবে, যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের হেডিংটা থাকবে, না এইভাবেই থাকবে? হেডিং থাকার কি দরকার? দেখেন এই প্যারাগ্রাফের উপরে কোথাও কি লেখা আছে এটা প্যারাগ্রাফ? না স্যার। আপনি বোধহয় ভুল কনসেপ্টে আছেন। এই এই যে হেডিং ট্যাগ, এটার উপরে কি কোথাও লেখা আছে এটা হেডিং? আমি কি ব্যাপারটা বুঝাইতে না, স্যার। পারছি? তো এটা একটা অর্ডারড লিস্ট, এটার উপরে লেখা কেন থাকতে হবে যে এটা অর্ডারড লিস্ট? যদি আপনি বলেন যে হ্যাঁ আমাকে একটু বোঝানোর জন্য আমি যদি এখানে লিখে রাখি যে এটা অর্ডারড লিস্ট, ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখে রাখতে পারেন, সেটা কোনো সমস্যা না। সাপোজ আপনি এখানে লিখলেন একটা H4 ট্যাগ নিয়ে লিখলেন এটা হচ্ছে অর্ডারড লিস্ট। এখন যদি আপনি সেভ করে একটা রিলোড করেন তাহলে দেখলেন যে এখানে অর্ডার লিস্টটা দেখা যাচ্ছে। বাট আপনার ইউজার মানে আপনার যিনি ক্লায়েন্ট বা আপনার যিনি ভিজিটর, আপনার ওয়েবসাইটে যিনি আসবে, তার কি এই লেখাটা দেখার প্রয়োজন আছে, নাকি তার দেখা দরকার হচ্ছে এইখানে আপনার কাছে কি কি আইটেম আছে? ঠিক আছে, তা আপনি হয়তো একটা লিস্ট দিয়ে বলতে পারেন যে এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের লিস্ট, বা আপনি আমাদের রেস্টুরেন্টে এই এই জিনিসগুলো পাবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, উপরে হচ্ছে যে এই জিনিসগুলো আপনি লিখে দিতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন অ্যাভেলেবল ফ্রুটস, ঠিক আছে, এই কথাটা লিখলেন, এই ক্ষেত্রে একটা রিলোড দিলেন, এখন এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবল ফ্রুটস। ঠিক আছে, স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম অ্যাভেলেবল ফ্রুটস এখানে লেখা আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি ফ্রুটস আছে সেটা এখানে দেখা যাচ্ছে। আবার ধরেন আমরা হচ্ছে এখানে আপনার আরেকটা ট্যাগ নিলাম, আবার এই H4 ট্যাগ নিলাম, এইখানে লিখলাম অ্যাভেলেবল ফুডস। এবার যদি একটু রিলোড করি তাহলে আমরা দেখব এখানে কি কি ফুড আছে সেটা দেখা যাচ্ছে। তো আপনি যদি এইটাকে মিন করে থাকেন তাহলে ওকে, আপনার যদি প্রয়োজন পড়ে যে হ্যাঁ আমি এরকম একটা হেডিং দিব যে আমার ওয়েবসাইটে কি কি আছে বা আমার রেস্টুরেন্টে কি কি আছে, বা যেই পারপাসে আমি লিস্টটা তৈরি করতেছি সেই পারপাসে আমি একটা হেডিং দিতে পারি, সেটা আমার ইউজারকে বোঝানোর জন্য। বাট এটা অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট, সেটা তো ইউজারকে জি স্যার, আমি বোঝানোর ওইটাই দরকার নেই। বলছিলাম। ঠিক আছে, তো এটা আপনার এটা ডিপেন্ড করবে। তো আমরা হেডিং শিখতেছি না, আমরা এখন শিখতেছি লিস্টের ব্যবহার, তাই আমি এখানে এগুলো ব্যবহার করি নাই। ঠিক আছে, তবে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে, তো হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় সেটা তো আপনার জানাই আছে, তো আপনি সেই ট্যাগ ব্যবহার করবেন আপনার প্রয়োজন অনুযায়ী H1 থেকে H6 পর্যন্ত। তো যেটা আপনার প্রয়োজন পড়বে সেটা আপনি ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করেছি H4, তার মানে এই না যে আপনাকে H4ই ব্যবহার করতে হবে, আপনি এক জায়গায় চাইলে H3 ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আরেক জায়গায় চাইলে H4 ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার আপনি এক জায়গায় চাইলে H2 ব্যবহার করতে পারেন, আরেক জায়গায় H3 ব্যবহার করতে পারেন। আবার যদি চান যে না আমি কোনোটাই ব্যবহার করব না, আমার এটা প্রয়োজনই নেই, তো যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি ব্যবহার করবেন, প্রয়োজন না পড়লে ব্যবহার করবেন না। তো লিস্টের ব্যবহার আমরা শিখতেছিলাম, দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি আপাতত এখানে হেডিং থেকে বের হয়ে গেলাম, এটা দিলাম না। আমরা দুই ধরনের ট্যাগ দেখতেছি, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো একটু জমিয়ে রাখবেন। আমরা হচ্ছে ওই যে গত ক্লাসের মতো শেষে গিয়ে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। লাস্ট 10 মিনিটস আমরা হচ্ছে যে ক্লাসের কার কি প্রশ্ন আছে, কার কি কনফিউশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা,
তো কি নিয়ে যেন কথা বলবো বলতেছিলাম, ভুলে গেছি। আহ, আচ্ছা, আমরা এখন আলোচনা করব অ্যাট্রিবিউট নিয়ে। আচ্ছা, আমরা দুই ধরনের লিস্টের ব্যবহার দেখেছি, একটা হচ্ছে অর্ডারড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এই অর্ডারে আসে, আর যদি আমরা হচ্ছে আনঅর্ডারড লিস্ট ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু পয়েন্ট দিয়ে আসে। ঠিক আছে, তো দুইটাই আমাদের ব্যবহার করা হয়, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে আনঅর্ডারড লিস্টটাই বেশি ব্যবহার করি। আর আনঅর্ডারড লিস্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলোকে আমরা ফেলে দিই, কারণ এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন পড়ে না। আর আমরা যখন সিএসএস শিখবো বা আরও অ্যাডভান্স কিছু শিখবো তখন আমরা হচ্ছে এইখানে আমাদের পছন্দ মতো আইকন বসাতে পারি। এখানে যে এরকমই থাকতে হবে এমন না, আমি চাইলে স্যান্ডউইচের পাশে স্যান্ডউইচের আইকন বসাইতে পারি, বার্গারের পাশে বার্গারের আইকন বসাতে পারি, পিজার পাশে পিজার আইকন বসাতে পারি, কাচ্চির পাশে আপনি একটা প্লেট বসাতে পারেন। কাচ্চির তো আসলে আইকন হয় না, প্লেট কিংবা হচ্ছে রান, মুরগির রান, খাসির রান টাইপ কোনো আইকন চাইলে বসাতে পারেন। ড্রিঙ্কসের পাশে আপনি একটা গ্লাসের আইকন বসাতে পারেন, এরকম আইকন বসাতে পারেন। এরকম আইকন সামনে আমরা দেখব, বিভিন্ন রকমের আইকন আমরা পাবো। তো সেটা একটু জাস্ট আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি, জাস্ট কি বলে আইডিয়া দেওয়ার জন্য যে আইকন আসলে কি ধরনের হয়। ধরেন আমি এখানে লিখলাম পিৎজা, ঠিক আছে, পিৎজা লিখে সার্চ করি, তো দেখবেন যে পিৎজার আইকন চলে আসবে। এটা এখান থেকে কিভাবে আইকন ইউজ করতে হয় না করতে হয় এগুলো আমরা পরে দেখব। এই যে দেখেন এখানে যে পিৎজার আইকন চলে আসছে। তো আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা আমাদের এই যে পিৎজার পাশে এই আইকনটা রাখবো না, এই যে এরকম বুলেট পয়েন্ট রাখবো না, আমরা এখানে পিৎজার পাশে পিৎজাই রাখবো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এটা নিয়ে আসতে পারি, এই আইকনটা আমরা এটার পাশে বসাইতে পারি। তো আরো অ্যাডভান্স যখন আমরা শিখবো তখন, এখন তো আমরা খুব বেসিক পর্যায়ে আছি, তখন আমরা এগুলো দেখবো যে আমরা পাশেই কিভাবে এটা বসায় দিতে পারি বা এই আইকনগুলো কিভাবে ইউজ করা যেতে পারে। তো এটা আমরা পরে জানবো। ঠিক আছে, তো এইভাবে আপনার এই ম্যাঙ্গোর পাশে ম্যাঙ্গো খুঁজে বের করতে পারেন, অ্যাপেল খুঁজে বের করতে পারেন, তারপর অরেঞ্জ খুঁজে বের করতে পারেন, আইকন আপনি আপনার মতো করে বসাতে পারেন। আচ্ছা, এবার যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখন দেখব অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি? আমরা ট্যাগ কি সেটা সবাই জানি, তাই না? ট্যাগ দিয়ে আমরা কি করি? ট্যাগ দিয়ে আমরা মূলত কাজ করি হচ্ছে একটা ট্যাগ দিয়ে কমান্ড দেই ব্রাউজারকে। যেমন অর্ডারড লিস্ট, এটা একটা কমান্ড দিছি, এইখানে যদি আমি ওএল এর পরিবর্তে ইউএল লিখে দেই তাহলে কি হয়ে যাবে, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখেন ওএল এর পরিবর্তে ইউএল দিয়ে দিলাম, এখন যদি রিলোড করি দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা একটা কমান্ড দিচ্ছি যে ব্রাউজার তুমি আমার এই কন্টেন্টগুলোকে কিভাবে শো করাবা সেটা আমি ব্রাউজারকে বুঝাচ্ছি। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসলাম, এবার একটা রিলোড দিচ্ছি, এই যে চলে আসছে। ওকে ফাইন, যেটা বলতেছিলাম যে ব্রাউজারকে আমরা একটা কমান্ড দেই একটা ট্যাগের মাধ্যমে, এইটুকু আমরা সবাই বুঝি। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যে কোনো ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। অ্যাট্রিবিউট আবার বিভিন্ন রকম হয়। এই অ্যাট্রিবিউট দিয়ে কি করি? অ্যাট্রিবিউট দিয়ে আমরা ওই ট্যাগের সাথে আরও কিছু কমান্ড যুক্ত করি। যেমন ওয়েল দিয়ে তো আমরা বললামই যে এটা অর্ডার লিস্ট, আর অ্যাট্রিবিউট দিয়ে আমরা আরেকটু বাড়াতে পারি যে আমরা এই অর্ডার লিস্টের আরেকটু কিছু চাচ্ছি। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন কমান্ড দেওয়ার জন্য ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আর অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম হচ্ছে যেই ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করবেন সেই ট্যাগের শুরুটা যেখানে হয়েছে, অর্থাৎ আমরা ব্যবহার করতে চাচ্ছি অর্ডার লিস্টে, আর অর্ডার লিস্টের শুরুটা কোথায়? এখানে। এই যেখানে শুরু হয়েছে সেখানে ট্যাগের নামের ঠিক পরে একটা স্পেস দিতে হবে। ট্যাগের নামের পরে, ট্যাগের নাম কোনটা? ওএল, তাই এটার পরে আমরা একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে যাচ্ছি সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। ঠিক আছে, অ্যাট্রিবিউটের নাম লেখার পরে আপনাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, দেন ডাবল কোটেশন দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, আমি আবারও বলি, অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে একটা ট্যাগ যেখানে শুরু হবে ওই ট্যাগের ঠিক নামের পরে একটা স্পেস দিব, তারপর আমরা অ্যাট্রিবিউটের নাম লিখব, দেন একটা ইকুয়াল সাইন, দেন ডাবল কোটেশন। আর এই ডাবল কোটেশনের মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে ভ্যালু। কোনো কোনো অ্যাট্রিবিউটের আবার ভ্যালু থাকে না, আবার কোনো কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে। এখন আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি সেটার নাম হচ্ছে টাইপ, আর টাইপের ভ্যালু আছে। তো এই ক্ষেত্রে আমরা কি ভ্যালু দিব? মূলত ওএল ট্যাগের মধ্যে আমরা যেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি টাইপ, এইটার কাজ হচ্ছে আমরা
আমাদের এই যে এখানে 1 2 3 4 হয়ে আসছে, এগুলোকে 1 2 3 4 হিসেবে না দেখিয়ে এ বি সি ডি এই আকারে দেখাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হিসেবে সেট করব এ। ঠিক আছে, যখন আমরা এ লিখে দিব তখন একটা রিলোড করার সাথে সাথে আমরা দেখব এখানে 1 2 3 4 এর পরিবর্তে এ বি সি ডি এভাবে চলে আসছে। আর এ বি সি ডি এগুলো স্মল লেটারে এসেছে। আপনি যদি চান যে না এগুলোকে আমি বড় হাতের দেখাবো, সেই ক্ষেত্রে আপনাকে এখানে বড় হাতের এ লিখে দিতে হবে। বড় হাতের এ লিখে দিলেই আপনি এখানে দেখতে পাবেন এ বি সি ডি এগুলো সব বড় হাতের হয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের ব্যবহার। তো দেখেন প্রথম অবস্থায় আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, আমরা শুধু ট্যাগ ব্যবহার করেছি। তো ট্যাগ ব্যবহার করাতে একরকম কমান্ড আমাদের ব্রাউজার পেয়েছে। এখন আমরা সেই কমান্ডটাকে আরেকটু যুক্ত করতে চাচ্ছি, আরেকটু নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, তখনই আমরা কি ব্যবহার করলাম, ওই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। আর অ্যাট্রিবিউটের যে শুধুমাত্র টাইপ নামের অ্যাট্রিবিউটই আছে ব্যাপারটা এমন না, আপনি বিভিন্ন নামের অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। তো আমরা সামনে সেটা দেখব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি আপনি এ বি সি ডি এই আকারে না গিয়ে আপনি যদি চান যে আমি ইয়েতে যাব, ওটাকে কি বলে, রোমান সংখ্যা, তো এই রোমান সংখ্যায় যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে আই কথাটা লিখবেন। যখন আপনি আই লিখবেন তখন দেখবেন যেখানে রোমান সংখ্যায় চলে আসছে। ঠিক আছে, তো ছোট হাতের আসছে, যদি বড় হাতের আই লেখেন তাহলে এটা বড় হাতের হয়ে আসবে। তো এই হচ্ছে আপনার বিষয় যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করা শিখে গেলাম, কিভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আর অ্যাট্রিবিউটের আরো কয়েক ধরনের অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আপনার নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্ট হচ্ছে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ক্রিয়েট করা। যেমন ধরেন আমরা যদি আনঅর্ডার লিস্টেই আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে বার্গার, তারপরে পিৎজা এরকম আছে। তো আপনি চাচ্ছেন এই বার্গারের আন্ডারে বা পিৎজার আন্ডারে আপনি হচ্ছে কি কি ধরনের পিৎজা আছে সেটা আবার বলে দিবেন। পিৎজার আন্ডারে সাপোজ ইটালিয়ান পিৎজা, তারপর হচ্ছে মেক্সিকান পিৎজা, এরকম আপনি হচ্ছে এদের আন্ডারে আপনি বলে দিবেন। আবার ধরেন বার্গারের আন্ডারে আপনি বলে দিবেন যে হচ্ছে বিফ বার্গার বা চিকেন বার্গার। আচ্ছা, খাবারের নাম দেখে রাত হয়েছে, ডিনারের সময় হয়েছে, আমি জানি অনেকের, তো হচ্ছে যে ক্ষুধার লেগে গেলে আমি সরি, হ্যাঁ তো আপনারা হচ্ছে যে কি বলে খাবারের দিকে নজর দিয়ে না, শুধু ইয়ের দিকে নজর দেন, কিভাবে কাজটা করতেছি সেটার দিকে নজর দেন। ওকে, আমরা কোথায় ছিলাম? বার্গারে। আমরা বার্গারের আন্ডারে আরো দুইটা নতুন লিস্ট অ্যাড করতে চাচ্ছি, চিকেন বার্গার, বিফ বার্গার, চিকেন চিজ বার্গার, এরকম বিভিন্ন রকমের বার্গার আমরা অ্যাড করতে চাচ্ছি। তখন আমরা কি করব? তখন এই বার্গারের যে লিস্ট আইটেমটা আছে এইটার মধ্যে আমাদের নতুন আরেকটা লিস্ট ক্রিয়েট করতে হবে। আর সেই জন্য এলআই ট্যাগের ভিতরে এইখানে আমরা একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এইখানে এসে দেখেন আমরা একটা নতুন করে একটা লিস্ট ক্রিয়েট করব, আনঅর্ডারড লিস্ট লিখব হচ্ছে ইভেল, তারপরে এটার ভিতরে আমরা চলে আসব, তারপরে আবার আগের মতো সেম এলআই ট্যাগ নিব। এবার আপনি এটার ভিতরে কি কি আইটেম রাখতে চাচ্ছেন দিয়ে যান, একের পর এক আসতে থাকবে। ঠিক আছে, তো কি আইটেম দিবেন? আপনি চাচ্ছেন চিকেন বার্গার, তো আপনি এখানে লিখলেন চিকেন বার্গার, সেভ করে দেন আর ব্রাউজার একটা রিলোড করে দেন। তো দেখেন এই যে চিকেন বার্গার চলে আসছে। তারপরে কন্ট্রোল শিফট ডি, এখানে আমি ব্যবহার করলাম বিফ বার্গার, সেভ করলেন, একটা রিলোড করলেন, এই যে দেখেন বিফ বার্গার চলে আসছে। আবার কন্ট্রোল শিফট ডি প্রেস করেন, এখানে দিয়ে দেন হচ্ছে আপনার চিজ বার্গার, সেভ করেন, ব্রাউজারে এসে একটা রিলোড করেন, দেখেন চলে আসছে। তো দেখেন আমাদের এই যে এইখানে এই যে লিস্টটা, এই লিস্টটা থেকে তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে স্যান্ডউইচ আছে, বার্গার আছে, আবার তিন ধরনের, চিকেন বার্গার, বিফ বার্গার, চিজ বার্গার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, যখন আমরা নেস্টেড করলাম তখন ভিতরের এই যে লিস্টের যেই পয়েন্টগুলো সেগুলো কিন্তু একটু ভিন্ন আসছে, কারণ এটা নেস্টেড, এটা যে আরেকটার আন্ডারে সেটা বোঝানোর জন্য। আর একটু আগে আমরা বলেছি এগুলো চাইলে আমরা সব নিজেরা ফেলে দিয়ে অন্য রকম আইকন বসাতে পারি আমাদের পছন্দ মতো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা বলি। তো আমরা বার্গারের আন্ডারে আরো তিন ধরনের বার্গার পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনার যদি কখনো মনে হয় যে আপনি চিকেনের আন্ডারে হচ্ছে যে আরেকটা নেবেন, তাহলে করতে পারেন। এই বিফ বার্গারের আন্ডারে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরেন আপনি পিজার আন্ডারে হচ্ছে যে নিয়ে আসবেন, সেটাও আপনি করতে পারেন।
তো আনি আমরা পিজার আন্ডারে আরেকটা নিয়ে আসি। ধরেন আমরা এখানে পিজার আন্ডারে চলে গেলাম, পিজার আন্ডারে গিয়ে আমরা এখানে হচ্ছে আরেকটা নতুন ইউএল ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা এলআই ট্যাগ নিলাম, এখানে লিখলাম আপনার মেক্সিকান পিজা, কন্ট্রোল শিফট ডি দিলাম, এবার লিখবো ইটালিয়ান পিজা। তো সেভ করে একটা যদি রিলোড করি তাহলে আমরা দেখব পিজার আন্ডারে দুই ধরনের পিজা আছে, একটা হচ্ছে মেক্সিকান আর একটা হচ্ছে আপনার ইটালিয়ান। ওকে, তো বিভিন্ন রকমের। এবার ধরেন আমরা চাচ্ছি যে মেক্সিকান পিজার আন্ডারে আবার বিভিন্ন রকমের ইয়ে দিব, পিজা দিব, তাহলে কিভাবে করব? এই যে এলআই ট্যাগ মেক্সিকান, এইটার ভিতরে ঠিক আমরা আবার চলে যাব এবং এখানে আবার একটা ইউএল ট্যাগ নিয়ে নিব, দেন আবার একটা এলআই ট্যাগ। এবার এখানে কি রাখতে চাচ্ছেন, ধরেন আপনি এখানে লিখলেন মেক্সিকান চিকেন, ঠিক আছে, নিলেন, সেভ করেন, ব্রাউজার এসে রিলোড করেন, এই যে দেখেন মেক্সিকান পিজার আন্ডারে আবার মেক্সিকান চিকেন চলে আসছে। আবার ধরেন আপনি এখানে নিলেন মেক্সিকান চিজ, সেভ করে একটা রিলোড করেন, দেখেন এটার আন্ডারে মেক্সিকান চিজ চলে আসছে। এইভাবে আপনি একটার ভিতরে আরেকটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই জিনিসটাকে বলা হয় নেস্টেড করা, মানে নেস্টেড লিস্ট। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি নেস্টেড লিস্টটা কি। জি বলেন স্যার, এই কাজটা কি শুধু ইউএলই করতে হবে নাকি ওএলএ করা যাবে? ওএলও করা যাবে, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমরা দেখলাম কিভাবে নেস্টেড করতে হয়। এবার আমরা চলে যাব অ্যাট্রিবিউটের আরেকটা ব্যবহারে, এবং খুব জনপ্রিয় একটা ট্যাগ, মানে এটা ব্যবহার ছাড়া কোনো ওয়েবসাইটই হয় না এখনকার জামানায়, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা দিয়ে কি হয় সেটা একটু দেখাই। ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে আছেন, ধরেন এটা হচ্ছে আপনার সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের দেখেন এই যে এখানে লেখা আছে দেখতে ক্লিক করুন। দেখেন এটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনি কি দেখতে পাবেন সেটা এখানে দেখা যাচ্ছে, মানে আপনার এজেন্ট সমূহ দেখতে ক্লিক করুন। তো ক্লিক করার পরে আপনি এজেন্ট সমূহ দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে। তো দেখেন আমাদেরকে অন্য আরেকটা পেজে নিয়ে চলে আসছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। তো এই যে বিষয়টা আপনার একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরে আমাদেরকে এইখানে নিয়ে আসলো। আমরা যদি ওই জায়গাটায় ক্লিক না করে অন্য কোথাও ক্লিক করতাম তাহলে কিন্তু আসতো না। অর্থাৎ এই যে দেখতে ক্লিক করুন এটার উপরে ক্লিক না করে সারাদিন যদি এই যে অংশ নিতে পারবেন এটার উপরে ক্লিক করতে থাকি তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না। ঠিক আছে, তো বুঝতে পারতেছেন আশা করি যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের অন্য একটা পেজে যেতে পারি, কিংবা আমাদের ওয়েবসাইটের অন্য পেজেই যেতে হবে এমন কোনো কথা নাই। আমাদের ওয়েবসাইটের অন্য পেজে না গিয়েও অন্য কোনো ওয়েবসাইটের অন্য কোনো পেজেও আমরা যেতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তো মূলত ব্যবহার করতে হবে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর এ ট্যাগ মূলত, মানে ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর, লিখতে হয় এ দিয়ে। আমরা যখন এ লিখে কিবোর্ড থেকে ট্যাব দিলাম ভিতরে অটো একটা অ্যাট্রিবিউট চলে আসছে। তো আমি অ্যাট্রিবিউটটা আপাতত ফেলে দিচ্ছি, আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটা জাস্ট নিলাম, অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, এবং এটার ভিতরে আমি কিছু একটা লিখতে চাই। তো সাপোজ এখানে লিখলাম ক্লিক টু সি, এই কথাটা লিখলাম। ওকে, এখন যদি আমি আমার ব্রাউজারে চলে যাই আর এখানে একটা রিলোড করি তাহলে দেখবো এখানে যে ক্লিক টু সি কথাটা আসছে, কিন্তু এটার উপরে ক্লিক করলে সারাদিনও কোথাও যাবে না। কেন? কারণ আমরা এটাকে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে নিয়েছি, বাট ক্লিক করার পরে কোথায় যাবে সেটা এখনো বলে দেই নাই, এই জন্য সারাদিন ক্লিক করলেও কোথাও যাবে না। আর এই যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, অন্য একটা জায়গায় যে যাবে সেটা বলার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম আমরা জানি, যেই ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাচ্ছি ওই ট্যাগটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা স্পেস দিব ট্যাগের নামের পরে, দেন আমরা অ্যাট্রিবিউটের নাম লিখব। এই ক্ষেত্রে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href ইকুয়াল সাইন ডাবল কোটেশন। href-এর মধ্যেই আপনি একটা ইউআরএল দিবেন, এখানে ক্লিক করার পরে আপনি যেই ইউআরএল-এ যেতে চাচ্ছেন। তো আমরা এখন যে ইউআরএলটা ব্যবহার করব, ধরেন আমরা সাপোজ কোনটা নেওয়া যায়, আমরা ধরেন prothomalo.com-এ যাব। তো আমরা এখানে লিখলাম prothomalo.com। ঠিক আছে, তো এখানে দেখেন prothomalo.com চলে আসছে। ওকে, এখন আমি যদি prothomalo.com-টাকে কপি করি, কপি করে যদি আমি হচ্ছে এখানে পেস্ট করে দেই তাহলে দেখবেন prothomalo.com-এ এটা চলে আসছে, মানে চলে যাবে। তো দেখেন সেভ করলাম আমি, সেভ করে যদি আমি আমার ব্রাউজারে এসে রিলোড করি দেখেন এবার কি ঘটে,
এই যে ক্লিক টু সির মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে প্রথমআলো.com এ নিয়ে আসছে। ঠিক আছে, আমি কিন্তু প্রথম আলোতে চলে আসছি। ওকে, আবার ব্যাক করে আগের জায়গায় ফিরে আসলাম। এই হচ্ছে বিষয়। তো আমাদের তো ওয়েবসাইটে আমাদের একটাই পেজ এখন, তাই আমরা আমাদের পেজে কোথাও গেলাম না, আমরা অন্য একটা ওয়েবসাইটের পেজে চলে গেলাম। তো এইভাবে আপনার যে কোনো পৃথিবীর যে কোনো ইউআরএল এ যদি যেতে চান, সেই ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, সেখানে চলে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা ধরেন আমি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে কোনো ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে আপনার ফেসবুক প্রোফাইলে পাঠিয়ে দিবেন, তাহলে সেটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে পাঠিয়ে দিতে পারবেন, এনিথিং। বা আপনার যদি ভিন্ন ওয়েবসাইট থাকে সেটাতেও পাঠিয়ে দিতে পারবেন। জি বলেন স্যার, কাইন্ডলি একটু এই ইয়াটা একটু আরেকবার একটু বুঝালে ভালো হতো স্যার। কোনটা? মানে এটা সমস্যা ছিল তো ভালোভাবে বুঝতে পারিনি। এই যে এইমাত্র যে ট্যাগটা ইউজ করলেন স্যার, লিংক দিয়ে, যেটা এই ট্যাগের ভিতরে স্যার। হ্যাঁ, এটার জন্য একটা ট্যাগ নিতে হবে, ট্যাগের এটা নাম সমস্যা হচ্ছে থাকবে না? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি হচ্ছে যে কোনো কিছু লিখবেন, এটার নাম হচ্ছে ক্লিক। সাপোজ আমি এখানে লিখলাম আর কি, এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি এখানে লিখলেন ক্লিক হেয়ার, সেভ করলেন, ব্রাউজার এসে রিলোড করেন, চলে আসছে। কিন্তু এটার উপরে ক্লিক করলে কোথায় যাবে সেটা ডিপেন্ড করবে এই অ্যাট্রিবিউটের উপরে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাইপার রেফারেন্স, যেটাকে আমরা লিখি href দিয়ে। তারপর আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে, ডাবল কোটেশন। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এটাই নিয়ম, যেটা আমরা উপরেও শিখে আসছি। এবার এইখানে আপনি জাস্ট আপনার লিঙ্কটা দিবেন, যেই লিঙ্কে যেতে চাচ্ছেন। আপনার যেই লিঙ্কে যাওয়া দরকার সেই লিঙ্কে যাবেন। যেমন ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাচ্ছি, আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছেন ধরেন। তো এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে আমি আমার পছন্দ মতো ধরেন এই ওয়েবসাইটের যে আরেকটা ব্যাপার, যে ওয়েবসাইটের যে ইউআরএল মানে হোম পেজের ইউআরএল সেটাই যে দিতে হবে এমন না। যেমন আমরা প্রথমআলো.com এ দেখলাম, প্রথমআলো.com দিয়ে দিলাম, প্রথম আলোতে গেল। বাট এমন না যে আপনাকে এই প্রথমআলো.com এর শুধুমাত্র এই প্রথমআলো.com এটাই দিতে পারবেন, আপনি ভিন্ন লিঙ্কও দিতে পারবেন। যেমন ধরেন আমরা এখান থেকে একটা কোর্স ওপেন করি, ওয়ার্ডপ্রেসের একটা কোর্স, এটা আমরা ওপেন করি। তো এটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই এই ওয়ার্ডপ্রেসের এই কোর্সটার পেজে আসছি, এখন কিন্তু হোম পেজে নাই। তো এই পেজের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি কপি করেন Ctrl+C প্রেস করে, কপি করে এখন আপনার কাজ হচ্ছে এই যে এখানে জাস্ট পেস্ট করে দেওয়া। তো ওই লিঙ্কটা এখানে চলে আসছে, দ্যাটস ইট। এখন আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন, দেখেন আমরা যখন এই যে ক্লিক হেয়ারে ক্লিক করব, তখন সে আমাদেরকে নিয়ে যাবে ওই পেজটার মধ্যে, যেই পেজের লিঙ্ক আমরা একটু আগে কপি করে নিয়ে আসছি। এই যে দেখেন আমরা ওই পেজে চলে আসছি। আমরা কিন্তু আগে এইখান থেকে কপি করে দিয়েছিলাম, এটা এখন কেটে দিলাম। দেখুন আমরা এই যে এই জায়গায় ওই সেম কোর্সের ইয়েতে চলে আসছি। আবার আসেন, আবার ক্লিক করেন, দেখেন এই যে এখানে আমরা আবার চলে আসছি। তো দেখেন আমরা আমাদের আগের পেজে যাওয়ার জন্য কিন্তু ব্যাক করে যেতে হচ্ছে। আমরা যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের কোনো পেজ নাই, তাই আমরা ভিন্ন একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো ভিন্ন একটা ওয়েবসাইটে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, তো আপনার ভিন্ন ওয়েবসাইটে যাওয়ার সময় আমাদের এই পেজের উপরেই লোড হচ্ছে, আমাদের এই ট্যাবেই লোড হচ্ছে। তো যদি কখনো আমাদের ইচ্ছা হয় যে না আমরা পাশের ট্যাবে লোড করাবো, ঠিক আছে, আমাদেরটা আমাদের এই ট্যাবেই থাকবে, বাট পাশে যে ট্যাবটা আছে এইটাতে লোড করাবো, সেই ক্ষেত্রে আমাদের কষ্ট করে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে একটা ট্যাগের মধ্যে চাইলে আপনি একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। তো একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য এই যে এখানে আপনার একটা অ্যাট্রিবিউট শেষ হয়ে যাবে যখন ওইখানে একটা নতুন করে স্পেস দিবেন, এবার আরেকটা অ্যাট্রিবিউট দিবেন। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট, তারপরে ইকুয়াল সাইন, ডাবল কোটেশন, আর এখানে ভ্যালু হিসেবে সেট করবেন _blank। ঠিক আছে, এই _blank ব্যবহার করলেই আমরা দেখব এখানে রিলোড করলে পাশের ট্যাবে চলে যাবে। দেখেন ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইট কিন্তু এই যে এখানেই আছে, আর পাশের ট্যাবে আমাদের এই যে কোর্সটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে কিভাবে আপনার কাজ করব। ওকে, এটাকে এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার, কারো কোথাও কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, আমরা এটা দেখে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার আরেকটা অ্যাট্রিবিউট দেখব এটার সাথেই। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইটেল, জাস্ট বোঝানোর জন্য। ধরেন টাইটেল ইকুয়াল সাইন, ডাবল কোটেশন, দেখেন তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। এই টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় মূলত হিন্টস দেওয়ার জন্য। মাউসটা যখন আপনি এই লেখাটার উপরে নিয়ে যাবেন, এই ক্লিক হেয়ারের উপরে নিয়ে যাবেন, তখন একটা হিন্টস দিবে। ঠিক আছে, সাপোজ আমরা এখানে লিখলাম
ওয়ার্ডপ্রেস কোর্স, ঠিক আছে, সাপোজ এটা লিখে দিলাম। তো দেখেন এবার আমরা যদি রিলোড করি, দেখেন আমরা যখন এই যে এটার উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন এই যে একটা ছোট্ট করে একটা টুল টিপস চলে আসছে, ঠিক আছে। এটা এখানে দেখেন দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস কোর্স, যেটা লিখছি সেটাই। তো আমরা যা লিখবো সেটাই এখানে দেখা যাবে, আপনি এখানে যেটা লিখবেন সেটাই একটা ইয়ে হিসেবে, হিন্টস হিসেবে ইউজারকে দেখাবে। অর্থাৎ ইউজার এটার উপরে ক্লিক করলে কি দেখা যাবে সে এইখান থেকে সে বুঝতে পারবে, তারপরে ক্লিক করে সে ওইখানে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমরা একটা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম বিভিন্ন রকমের। এবার আমরা আরেকটা ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব, সেটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে। আমরা বলেছিলাম হেড ট্যাগের মধ্যে মূলত প্রয়োজনীয় কিছু ট্যাগ আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা হেড ট্যাগে আরেকটা নতুন করে প্রয়োজনীয় ট্যাগ ব্যবহার করব, যেটার নাম হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগের বিভিন্ন রকমের কাজ আছে। তো মেটা একটা সিঙ্গেল ট্যাগ যার মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ক্যারেক্টার সেট। তো আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে দেখব অ্যাট্রিবিউটটা চলে আসছে, এবং এই ক্যারেক্টার সেটের মধ্যে আমাদের যে ভ্যালুটাই দিতে হবে, এই ভ্যালুটার নাম হচ্ছে UTF-8, এটাই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। তো ক্যারেক্টার সেট UTF-8, দ্যাটস ইট। এই হচ্ছে মেটা ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে এটা ব্যবহার করলে কি হয়। মূলত ইউনিকোড সাপোর্টের জন্য এটা দিতে হয়। আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, সেই ওয়েবসাইটে বিভিন্ন ভাষার লেখা থাকতে পারে, মানে বিভিন্ন রকমের ফন্ট থাকতে পারে। তো নর্মালি ইংরেজি ফন্ট সাপোর্ট করে সব ব্রাউজারে, কিন্তু সাপোজ আপনার ওয়েবসাইটে যদি আপনি বাংলা লেখেন তাহলে সকল ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে, ঠিক আছে। নাও করতে পারে বলতে করবে না, সব ব্রাউজারে করবে না, মডার্ন ব্রাউজারগুলোতে করবে, কিন্তু যেগুলো একটু ব্যাকডেটেড ব্রাউজার সেগুলোতে করবে না। তো যেহেতু ব্যাকডেটেড ব্রাউজারে করবে না, তখন আপনার ওয়েবসাইটে বাংলা আপনি ঠিক লিখলেও আপনার ওয়েবসাইটে যে ব্রাউজ করবে সে দেখতে পারবে না, যদি তার ব্রাউজারটা ব্যাকডেটেড হয়ে থাকে, অনেক আগের ব্রাউজার হয়ে থাকে, আপডেট দেয় নাই, এমন যদি হয় সেই ক্ষেত্রে। তাহলে করণীয়টা কি হবে? করণীয় হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সবসময় এই মেটা ট্যাগটা ব্যবহার করে রাখবো উপরে। এটা যখন ব্যবহার করব তাহলে আর আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা থাকবে না। আমরা এখানে বাংলা লিখি, চাইনিজ লিখি, ইংলিশ লিখি, আরবি লিখি, যেটাই লিখি না কেন সকল ব্রাউজারে সাপোর্ট করবে, শুধুমাত্র এই লাইনটার জন্য। সো এখন থেকে আমরা হেড ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ অবশ্যই ব্যবহার করব, একটা হচ্ছে মেটা ট্যাগ আর একটা হচ্ছে টাইটেল ট্যাগ। আর মেটা ট্যাগের মধ্যে আমরা একটা ক্যারেক্টার সেট নিব UTF-8, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের কাছ থেকে এবার আমি প্রশ্ন নিব, যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো অংশ নিয়ে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাদের সাথে সেটা আবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আমার সাথে কিভাবে কথা বলতে পারবেন। এই যে আমার সাথে এখন চাইলেই আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। জি বলেন। বুঝি নাই, একটু ক্লিয়ার। স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ বুঝেন নাই, বি ট্যাগ বুঝছেন? বি ট্যাগ বুঝলে স্ট্রং ট্যাগ না বুঝার তো কোনো কারণ দেখি না। আমি বলে দিছিলাম বি ট্যাগ যেই রকম কাজ করে স্ট্রং ট্যাগ একই রকম কাজ করে, এবং আউটপুট আমরা সেটাই দেখছিলাম। এটা হচ্ছে বি ট্যাগ আর এটা হচ্ছে স্ট্রং ট্যাগ, দুইটা দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য কোথায়? স্ট্রং ট্যাগটা সার্চ ইঞ্জিনের জন্য ভালো কাজ করে। সার্চ ইঞ্জিন কি? গুগলে লেখে কোনো কিছু সার্চ করেন না, ঠিক আছে, গুগলে লিখে যখন কোনো কিছু সার্চ করবেন দেখবেন আপনি সেটাকে পেয়ে গেছেন, ঠিক আছে। তো সাপোজ আমরা যদি হচ্ছে সার্চ করি গুগলে কোনো কিছু লিখে যদি সার্চ করি, সাপোজ আমি আমার নাম লিখে যদি সার্চ করি নাহিদ আফ্রিদি, সাপোজ এইভাবে লিখি, ধরেন ওয়েব ডিজাইন বাই নাহিদ আফ্রিদি, এটা লিখে সার্চ করলাম, দেখি গুগলে আমার কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আমার কিছু ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ক্লিক করি কোনো একটা ভিডিওতে তাহলে আমাকে ইউটিউবের ভিডিওতে নিয়ে চলে যাচ্ছে, বা হচ্ছে যে এখানে আচ্ছা এটা ইউটিউব থেকে আসে না, এটা আসছে ফেসবুক থেকে, ঠিক আছে। তো এটা ফেসবুক থেকে চলে আসছে। তারপরে যে এইখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে, এটা ইউটিউব, যে এটা ফেসবুক, এগুলো ইউটিউব থেকে আসছে, আর প্রথমটা আসছে ফেসবুক থেকে। এরকম অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে, যেখানে আপনি লিখে সার্চ করছেন পেয়ে গেছেন। তো এই যে
কিওয়ার্ড লিখে যে সার্চ করে পাওয়া যায়, তো এগুলো মূলত এই যে স্ট্রং ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে আপনার ওয়েবসাইটের, সেগুলো ব্রাউজার বেশি করে পড়তে পারে, মানে স্ট্রংলি বুঝে যে এগুলো খুব স্ট্রং, এই কিওয়ার্ডগুলো তখন সার্চ ইঞ্জিনে আপনাকে খুঁজে বের করতে সাহায্য করে। ঠিক আছে, এই জন্য আমি রিকমেন্ড করেছি বি ট্যাগ ব্যবহার না করে স্ট্রং ট্যাগ ব্যবহার করতে, আর কিছু না। আচ্ছা, আর কি কারো কোনো কনফিউশন আমার আছে? একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যালো স্যার, আমরা যে এই ট্যাগটা ইউজ করলাম, hrefটা, এখানে হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইট লিংক দিলাম, বাট যখন আমি আমার ওয়েবসাইটে থাকবো, ইন্টারনাল কোনো পেজে আমি নিয়ে যাব, তখন আমি কি করব? সেটা কি করব সেটা তো বললামই, যে যখন আমরা করব তখন দেখব। এখন তো আমাদের কোনো পেজ নাই, যেহেতু আমাদের একটাই পেজ আছে, আচ্ছা আচ্ছা, তো যখন আমরা আরো পেজ ক্রিয়েট করব জি। তখনই আমরা দেখতে পারবো। হয়তো আমরা আর নেক্সট ক্লাসের পরের ক্লাসে স্যার। দেখব। জি স্যার আমি একটা সমস্যা পড়ছি কি, যখন সাবলাইন আমি ওপেন করি অ্যাপ, তখন আমি যে আগামী গত ক্লাস যখন ক্লাস 2 দিয়ে ফাইল সেভ করছি, হুম আজকে যেমন ক্লাস 3 দিয়ে সেভ করছি, এখন ওই জায়গা পাশে আপনার এখন ওই আমার ক্লাস 3 আসে না, ওইখানে শো করায় ক্লাস 2 এই, এবং ওই ফাইলগুলো ডিলিট হয় না। এটা কারণ কি ক্লাস 3 আসে না এখন আপনার মতো? আপনার জন্য পাশে আজকে 3 লেখা, রাইট আমিও তো বাটন, আজকে ফাইল যদি করছি রিমুভ এরকম। করতে চান রাইট বাটন ক্লিক করে দেখবেন সবার নিচে আছে রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট, এখানে ক্লিক করলে আপনার এটা এই প্রজেক্টটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, 1 নাম্বার ব্যাপার। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে, যেটা আপনি ওপেন করতে যাচ্ছেন ড্র্যাগ করে দিয়ে এসে এই যে বাম পাশে এখানে এনে এভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই এই জিনিসটা এখানে চলে আসবে। একটা ফাইল যদি ওপেন করা থাকে, তখন যদি আপনি ড্র্যাগ করে এনে মাঝখানে ছাড়েন তাহলেও আসছে। ও আচ্ছা, এই ক্ষেত্রে আসছে। আগে যেটা হইতো সাবলাইম টেক্সটের আগের ভার্সনে মাঝখানে ছাড়লে আসতো না, এই কোনায় এনেই ছাড়তে হইতো। ঠিক আছে, তা আপনারটা হয়তো আগের ভার্সন ডাউনলোড করছেন বা সামথিং, আপনি একটা কাজ করবেন, আপনি টান দিয়ে এনে এই যে এই কোনায় এনে ছাড়বেন, সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা আমরা দেখি, ধরেন আমরা হচ্ছে এটাকে আবার এখান থেকে রিমুভ করে দিলাম। যেটাকে রিমুভ করতে চাচ্ছেন রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তবে ডিলিট ফোল্ডারে যাবেন না। ডিলিট ফোল্ডারে গেলে ফোল্ডারটাই ডিলিট হয়ে যাবে, একদম ওই জায়গা থেকে চলে যাবে। আপনি শুধু প্রজেক্ট হিসাবে ডিলিট করে দিবেন, কারণ এখানে আপনার এই প্রজেক্টের কাজ শেষ। ঠিক আছে, শেষ। এখন আবার যদি প্রয়োজন পড়ে তাহলে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন, তাহলে হচ্ছে চলে আসবে। এই আবার আপনি এখানে কাজ করবেন। ঠিক আছে, আপনি এভাবে ট্রাই করেন, আশা করি প্রবলেম হবে না। আর কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারেন। স্যার আমরা কি টাইটেলে বাংলা লিখতে পারবো? আপনি চাইলে বাংলা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে সাবলাইম টেক্সটে বাংলা লিখলে লেখাটা আপনি এখানে দেখতে পারবেন না। ঠিক আছে, সেই ক্ষেত্রে অন্য কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন, কিংবা ব্র্যাকেটস ব্যবহার করতে পারেন, কিংবা এটাও ব্যবহার করতে পারেন, বাংলা এনে কপি করে ছেড়ে দিবেন, এখানে বোঝা যাবে না বাট ব্রাউজারে দেখা যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। স্যার এই যে যে ট্যাগগুলোর ব্যবহার, এটা মানে আপনার ছাড়া মানে চার্ট আকারে কোনো আছে দেখা যায় যে এই ট্যাগের এই ব্যবহার, এই ট্যাগের এই কাজ করে, একটা যে ওয়েবসাইটে মোটমাট একটা ব্রাউজার করতে গেলে যে ধরনের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে w3schools.com। এই ওয়েবসাইটটাতে গেলে এরকম অনেক ট্যাগের পাবেন। w3 schools.com। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, যার কারণে অটো এটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।